নমস্কার। আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনও শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে শিগগির করে ফেলুন, আসছে নতুন নতুন চমক। বাংলা রহস্য গোয়েন্দা সাহিত্যের স্বর্ণযুগের অন্যতম শক্তিমান লেখক কৃষ্ণানু বন্দ্যোপাধ্যায় তার গোয়েন্দা চরিত্র রহস্যভেদী বাসবকে নিয়ে বহু রচনা সৃষ্টি করেছেন, যার আকর্ষণ আজও অমলিন। এছাড়াও কিছু থ্রিলার ধর্মী এবং ঐতিহাসিক রচনা আছে তাঁর। বিখ্যাত রচনাগুলির মধ্যে আছে হিটলারের শেষ বিচার, বাদশাহী মসনদ, ছায়ালগ্ন, চন্দন বনে বসন্ত, বরণীয় মানুষের স্মরণীয় প্রেম, কাউন্টার পয়েন্ট, হায়নার হাসি প্রভৃতি। আজকের গল্পটি রহস্যভেদী বাসব সিরিজের অন্যতম জনপ্রিয় গল্প বনময়ূরী মনময়ূরী। শুরু হচ্ছে আজকের গল্প। ঘড়িতে সশব্দে 7টা বাজল। শব্দের রেশ মিলিয়ে যাওয়ার আগেই ব্যস্তভাবে ঘরে প্রবেশ করলেন দেবী। বেটে খাঁটো স্বাস্থ্যপুষ্ট দেবী দত্তর পুরো নাম দেবপ্রসাদ দত্ত, কিন্তু লোকে তার নামটা বেশ ছোট করে নিয়েছে। তার ছোট নামেই এখন তিনি সকলের কাছে পরিচিত। পেশায় চিকিৎসক, তবে প্রাইভেট প্র্যাকটিস করেন না। কলেজ থেকে ডিগ্রি নিয়ে বেরোবার পরই জেল বিভাগে যোগ দিয়েছিলেন। তারপর অনেক বছর কেটে গেছে। তরুণ দেবী দত্ত এখন প্রৌঢ়। প্রদেশের নানা জেলে আনাগোনা করে নিজের কর্মজীবন কাটাচ্ছেন। বর্তমানে ডিভিশনাল টাউনের সেন্ট্রাল জেলের সঙ্গে তিনি যুক্ত। হয়তো এখান থেকেই কাজে অবসর নেবেন। জেলের প্রধান কর্মকর্তা সেন সাহেব ঘরেই ছিলেন। তাঁর দিকে তাকিয়ে দেবী দত্ত বললেন, বাবা, ভোরবেলাতেই তলব, ব্যাপার কি হে? অভিজ্ঞ জেলার সেন সাহেব নিভন্ত সিগারে একবার ব্যর্থ টান দিয়ে বললেন, আপনি একটু তাড়াতাড়ি এসে পড়েছেন ডাক্তার। 9টার সময় এলেও চলতো। বাবা, কেন? কোনো কয়েদি আজ খালাস পাবার কথা আছে বুঝি? হ্যাঁ, 323 আজ খালাস পাবে। যদিও নিয়ম মতোই তাকে পরীক্ষা করব, তবে এটুকু কিন্তু মানতেই হবে, অত্যন্ত ভালো স্বাস্থ্যর। আমি এখানে এসেছি প্রায় বছর 4, এর মধ্যে কখনো ওকে রোগে পড়তে দেখিনি। সেন সাহেব নিবন্ত সিগারেট ধরিয়ে নিলেন, বললেন, 323-এর কথা আমি মাঝে মাঝে ভাবি আর অবাক হয়ে যাই। এখন 323 নম্বরই হলো লোকটার একমাত্র পরিচয়। অথচ প্রতিপত্তিশালী ব্যক্তি ছিল ও। জেলে আসবার পূর্বে প্রাচুর্যের মধ্যে দিন কাটিয়েছে। অর্থশালী ব্যক্তিরাই অনেক ক্ষেত্রে পাপ বেশি করে মিস্টার সেন। শুনেছি লোকটা নিজের স্ত্রীকে খুন করে 20 বছর জেল খাটছে। চলুন 323-এর শরীর পরীক্ষার কাজ সেরে নিয়ে গিয়ে। হ্যাঁ, ব্যস্ততার কিছু নেই, বড় জোর এখনো 2-1 ঘন্টা অপেক্ষা করা চলতেই পারে। সেন সাহেব মজলিসি লোক, গল্প করতে বেশ ভালোবাসেন নিজের জীবনে যা কিছু দেখেছেন অথবা অভিজ্ঞতা অর্জন করেছেন তা পরকে শোনাতে। বহুবার বহু গল্প সেন সাহেবের মুখ থেকে শুনেছেন দেবী দত্ত। শুনবার মতো রোমাঞ্চকর গল্প সেগুলি। সেন সাহেব নিজের দীর্ঘ চাকরি জীবনে কত যে বিচিত্র মামলার আসামিকে দেখেছেন তারই অত্যা নেই। কত পাশব মনোবৃত্তির পরিচয় পেয়েছেন। কত নিরপরাধ ব্যক্তি অন্যের চক্রান্তে জড়িয়ে পড়ে বছরের পর বছর জেলের ঘানি টেনেছে। তাদের কাছ থেকে তিনি তথ্য সংগ্রহ করেছেন। সেই সমস্ত তথ্যকে গল্পের মতো পরিবেশন করেছেন অন্যের কাছে জেলার সুখময় সেন। সেন সাহেব খেতাবটি তাকে দিয়েছিল কোনো এক কয়েদি। সেও বহু বছর আগেকার কথা। সেই থেকে তিনি ওই নামই প্রসিদ্ধ। কয়েদিরা তাকে ভয় করে, কিন্তু সহকর্মীরা তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। সকলে জানে গম্ভীর নিরেট অবয়বের আড়ালে আছে একটা স্নেহশীল মন। সেন সাহেব আবার বললেন, আপনার সঙ্গে একমত হতে পারলাম না ডাক্তার দত্ত।
পাপের পথে নেমে যাওয়া যে কোনো মানুষের পক্ষে স্বাভাবিক, সে ধনী হোক অথবা দরিদ্র হোক। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ডাক্তার মানুষ অনিচ্ছার সঙ্গে অনন্য পায় হয়ে পাপের পথে নেমে এসেছে। আপনার কথা একেবারে অস্বীকার করতে তো পারি না, কিন্তু আমি জানি আপনি কি বলতে চাইছেন। বছরের পর বছর যারা জেলের মধ্যে দিন কাটাচ্ছে তারা প্রত্যেকেই হয়তো অপরাধী নয়। অনেকেই ষড়যন্ত্রের দরুন অথবা বিচার বিভ্রাটে পড়ে নিরপরাধ হয়েও জেল খাটতে আসে। আমার দীর্ঘ চাকরি জীবনে এরকম কত দেখলাম, হয়তো আরো কত দেখতে হবে। সে ষড়যন্ত্র করে জেলে পাঠানো আর বিচার বিভ্রাটের কত গল্পই তো শুনেছি মশাই। আমার ধারণা 323-এও বোধহয় এইভাবেই জেলে এসেছে। আসলে তার মতো শান্ত, ভদ্র, অভিজাত কয়েদি আমি জীবনে দেখিনি, বুঝলেন কি না? সেন সাহেব চোখ বন্ধ করে সিগারে দীর্ঘ টান দিয়ে বললেন, 323 শান্ত, ভদ্র এবং অভিজাত বটে, কিন্তু নিরপরাধ নয়। ষড়যন্ত্র করে কেউ তাকে জেলে পাঠায়নি। সে সত্যিই তার স্ত্রীকে খুন করেছিল, এবং অন্তত 2জন লোকের সামনে। তবে আমার ধারণা, আমি বা আপনি যদি 323-এর জায়গায় থাকতাম, আমরাও সেই মহিলাটিকে খুন করতে বাধ্য হতাম। কেন? আপনার এই কেনর উত্তর দিতে গেলে অনেক কথাই বলতে হয় ডাক্তার। প্রকৃতপক্ষে বিরাট এক কাহিনী বর্ণনা করতে হয়। তখন আপনি প্রাঞ্জলভাবে বুঝতে পারবেন কিরকম শোচনীয় মনের অবস্থার আওতায় পড়ে নিজের স্ত্রীকে খুন করতে বাধ্য হয়েছিল 323। দত্ত এবারে ঘড়ির দিকে তাকালেন। মিনিট 15 অতিক্রান্ত হয়েছে মাত্র। বললেন, আপনি জানেন নাকি পুরো ঘটনাটা? জানি বই কি। কয়েদিদের জীবনী সংগ্রহ করা আমার একটা হবি হয়ে দাঁড়িয়েছে বলতে পারেন। কোর্টের নথিপত্র এবং 323-এর মুখ থেকে সমস্ত কিছু আমি পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিয়েছি। কোনো অসুবিধা না থাকলে বলুন না ঘটনাটা, শুনি। তাছাড়া সময়ও তো রয়েছে হাতে। সত্যি বলতে সেন সাহেব তো তাই চান, লোকে তার কাছে গল্প শুনুক। তিনি বললেন, অসুবিধার আর কি আছে? 323-এর জীবনী উপন্যাসের চেয়েও চমকপ্রদ। আমার স্মৃতির ভাঁড়ারে এরকম কাহিনী আর একটিও নেই। সেন সাহেব সিগার টান দিতে গিয়ে দেখলেন নিভে গেছে। সেটাকে আবার ধরিয়ে নিলেন। এক মুখ ধোঁয়া ছেড়ে ঘন হয়ে বসলেন দত্তর কাছে। এরপরে তিনি বলতে আরম্ভ করলেন, 323-এর পিতৃদত্ত নাম হল রাজীব মজুমদার। সোনার চামচ মুখে নিয়েই পৃথিবীতে এসেছিল রাজীব। জন্মদাতা রাখাল মজুমদার ছিলেন প্রখ্যাত ধনী। জমিদারি ও পাটের ব্যবসা করে 3 পুরুষ ধরে বড় লোক তারা। প্রচুর প্রাচুর্যের মধ্যে বড় হতে লাগলো রাজীব। শিবরাত্রির সলতির মতো বংশে সেই একমাত্র জ্বলছে। এখন রাখালের অন্যান্য ভাইদেরও কোনো ছেলে নেই। রাখাল মজুমদাররা 3 ভাই, আলাদা থাকলেও একই ব্যবসায় 3 জনের মূলধন খাটিয়েছে। সকলেই রাজীবকে স্নেহ করেন। তাদের 3 জনের ওই একমাত্র ওয়ারিশান। প্রশ্রয়ের আওতায় থেকে থেকে তার নষ্ট হয়ে যাওয়ারই কথা, কিন্তু কার্যক্ষেত্রে সেরকম কিছু ঘটল না। ক্লাসের প্রতিটি পরীক্ষায় যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে যথা সময়ে ম্যাট্রিকের দরজা রাজীব অতিক্রম করল। তারপর কলেজের পালা। কলেজ জীবনে সম্পূর্ণ আকস্মিকভাবে 2টি আঘাত রাজীবকে বিভ্রান্ত করে তুলল। প্রথম, মোটর অ্যাক্সিডেন্টে মারা গেলেন রাজীবের ছোট কাকা। দ্বিতীয়, ওই ঘটনার 3 মাস পরে অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিলেন রাখাল। সেখানেই হার্ট ফেল করে মারা গেলেন হঠাৎ।
এই দুই আঘাতে রাজীবের মন ভেঙে গিয়েছিল, তবু সে নিজের পড়াশোনা চালিয়ে গেল, যোগ্যতার সঙ্গে গ্র্যাজুয়েট হলো। মেজো কাকা বললেন, আচ্ছা, বিলেত ঘুরে আয় যা। কি হবে বিলেত গিয়ে? নিরাসক্তভাবে উত্তর দিল রাজীব। জুট টেকনোলজির ডিগ্রিটা নিয়ে আসবি বাবা। দাদার খুব ইচ্ছা ছিল তোকে বিলেত পাঠাবার, বুঝলি? বেশ, আমি যাব বিলেত। বাবার ইচ্ছে নিশ্চয়ই পূর্ণ করব। বেশ, তাহলে সমস্ত ব্যবস্থা করি। তবে তোকে একটা কথা দিতে হবে বাবা। কথা শেষ না করে ইতস্তত করতে লাগলেন মেজো কাকা। মৃদু হেসে রাজীব বলল, কেন, কি হলো? থেমে গেলে কেন, বলো। নিজের ইতস্তত ভাবকে কাটিয়ে মেজো কাকা বললেন, আজকাল বিলেতে গিয়ে যেন মেম বিয়ে করে আনার একটা হিড়িক পড়ে গেছে বাঙালি ছেলেদের মধ্যে। তুই যেন বাবা আবার মেম টেম বিয়ে করে আনিস না, আমায় কথা দিয়ে যেতে হবে। এত ভয় যখন তোমার, নাই বা পাঠালে আমাকে বিলেত। ভয় নয়, ভয় নয়। আমি জানি আমাদের বাড়ির ছেলে এমন কোনো কাজ করবে না যা বংশমর্যাদার পক্ষে হানিকর হবে। বিলেত থেকে ফিরে এলেই তোর বিয়ে দিয়ে দেব। মেয়ে তো ঠিক করাই আছে। মেয়ে ঠিক করা আছে? প্রবল আগ্রহ হওয়া সত্ত্বেও রাজীব আগ্রহ প্রকাশ করল না ও সম্পর্কে। মেজো কাকা নিজেই বললেন, আমাদের গ্রামের বাচস্পতিকে চিনিস? না, কে তিনি? একজন পণ্ডিত মানুষ। মেয়েটি তারই। মেয়েটি তো যেন মানুষ নয়, সাক্ষাৎ জগদ্ধাত্রী। নিজেদের গ্রামে তো কোনোদিন গেলি না, কাকেই বা তুই চিনবি? রাজীব আর কিছু বলল না। মেজো কাকার ইচ্ছার বিরুদ্ধে যাবার কোনো প্রশ্ন ওঠে না। বাবা মারা যাবার পর তিনি তাকে পিতৃস্নেহে আগলে রেখেছেন। রাজীবও মেজো কাকাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। সুতরাং বিলেত গিয়ে মেম বিয়ে করবার কথা সুদূর কল্পনাতেও সে মনে স্থান দিতে পারে না। রাজীব আজ পর্যন্ত কোনো বাঙালি মেয়ের সঙ্গেই ঘনিষ্ঠতা করে উঠতে পারেনি। সতর্কভাবে তাদের এড়িয়ে চলবার জন্যই সবসময় ব্যস্ত থাকে সে। কোনো বাঙালি মেয়ের সঙ্গে মিশতে পারেনি সে অর্থে। কোনো অবাঙালি মেয়ের সঙ্গে যে ঘনিষ্ঠতে পেরেছে তাও নয়। আসল কথা হলো, সমস্ত নারী জাতটাকেই এড়িয়ে এসেছে সে সম্পূর্ণ জ্ঞান হবার পর থেকেই। রাজীবকে কোনো ব্যস্ততার মধ্যে পড়তে হলো না। মেজো কাকাই সমস্ত ব্যবস্থা করলেন, পাসপোর্ট, প্যাসেজ, সমস্ত কিছু। নির্দিষ্ট দিনে রাজীব কলকাতা থেকে বোম্বের পথে যাত্রা করল। বোম্বে থেকে জাহাজে উঠল। বিরাট জুটমিল রাজীবদের। মাইনে দিয়ে যতই এক্সপার্ট রাখা হোক, নিজেদের ও সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকাটা শুনেছেন বই কি। মেজো কাকা ঠিক পথেই চালিত করেছেন তাকে। বিলেত থেকে ফিরে কারখানাটাকে ঢেলে সাজাবে রাজীব। ব্যবসা আরো বাড়াবার আপ্রাণ চেষ্টা করবে। যথাসময়ে বোম্বে থেকে জাহাজ ছাড়ল। আরো অনেক ছাত্রের সঙ্গে রাজীবও কয়েক বছরের জন্য দেশের কাছ থেকে বিদায় নিল। বছরখানেক কেটে গেছে। রাজীব ইংল্যান্ডে পড়াশোনা করছে। আরো কিছুদিন তাকে এখানে থাকতে হবে। অধ্যাপক মহলে তার সুনাম হয়েছে। তাদের ধারণা, এই ভারতীয় ছাত্রটি পরীক্ষার ফলাফলে সবিশেষ যোগ্যতার পরিচয় দেবে। সাধারণ ভারতীয় ছাত্রেরা যে অঞ্চলে এনে বাসা বাঁধে, রাজীব সেখানে ঘর নেয়নি। তার আস্তানা লন্ডনের অভিজাত পাড়ায়। হাউস লেডিটি ভালো। তার সমস্ত সুখ সুবিধার ওপর সজাগ দৃষ্টি রেখেছেন। হাউস লেডি জাতি ইটালিয়ান। তিনি সন্ধান নিয়ে জানতে পেরেছিলেন রাজীব ধনী পরিবারের ছেলে, তাই তাকে হাতের মুঠোয় এনে সিলনে থাকা নিজের মেয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টায় ছিলেন তিনি। মায়ের চিঠি পেয়ে সিলন থেকে এলো লিন্ডা। বহু ছলাকলায় রাজীবের মন পাওয়ার চেষ্টা করল সে, কিন্তু রাজীব সে পত্র মারালই না, বরং বিব্রত হল।
রাজীব স্থির করে ফেলল বাড়ি বদল করবে। এখানে বেশি দিন থাকলে দুর্বল হয়ে পড়তে কতক্ষণ। তাছাড়া লেখাপড়াও পাটে উঠবে। জুট টেকনোলজিস্ট আর হওয়া যাবে না। হাউস লেডিকে রাজীব পরিষ্কারভাবেই বলল, আমার সামনে পরীক্ষা, মন দিয়ে আমাকে লেখাপড়া করতে দিন, তাহলে আমার বলবার কিছু নেই, নয়তো আমাকে বাড়ি পাল্টাতে হবে। হাউস লেডি মিসেস ব্রাউন ব্যস্ত হয়ে বললেন, না না, সে কি কথা, মন দিয়ে লেখাপড়া করতে হবে বই কি, বাড়ি বদলাতে যাবে কোন দুঃখে। আমি লিনটাকে বলে রাখবো, না হয় তোমার পরীক্ষা না হওয়া অবধি ও তোমার থেকে দূরে দূরে থাকবে। কিন্তু শেষ পর্যন্ত সেই সাধের পরীক্ষা দিয়ে উঠতে পারল না রাজীব। মেজো কাকার হঠাৎ মৃত্যুর খবর পেল সে। সব ছেড়ে ছুড়ে তাকে দেশে ফিরে আসতে হলো। শোচনীয় মনের অবস্থা নিয়ে দেশে ফিরল সে। অত্যন্ত নিজের বলতে তার মেজো কাকা ছাড়া আর কেউ ছিল না পৃথিবীতে। তিনিও বিদায় নিলেন। প্রথমে বাবা, তারপর ছোট কাকা, শেষে মেজো কাকা। সকলেই চলে যাবার পর রাজীব এখন বংশের একমাত্র প্রতিনিধি। ক্রমে অশৌচান্ত হল, শ্রাদ্ধও চুকে গেল। শোক তাপকে ছেড়ে ফেলে দিয়ে বাস্তব দুনিয়ার সঙ্গে নিজেকে সম্পূর্ণ খাপ খাইয়ে নেবার জন্য প্রস্তুত হল রাজীব। এখন শোকে ডুবে থাকার সময়ও নয়। একটু অসতর্ক হলেই ব্যবসা ডুবে যাবে। স্বর্গীয় গুরুজনদের রক্ত জল করা পরিশ্রমের বিনিময়ে এই বিরাট ব্যবসা গড়ে উঠেছে। তাকে আরো বিরাট করে তোলাই তো এখন রাজীবের পণ হওয়া উচিত। সুতরাং কাঁটায় কাঁটায় 10টার সময় রাজীব প্রথম দিন অফিসে এলো। রোজমেরি জুট মিলের অফিস। ছোট আকারের রোজমেরি জুট মিলটি কেনা হয়েছিল বছর 30 আগে এক বিদেশি ফার্মের কাছ থেকে। তবে এখন তা বিশাল বড় রূপ নিয়েছে। ডিরেক্টর চেম্বার খাঁ খাঁ করছে। পুষ্ট ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল রাজীব। যেখানকার যা সমস্ত রয়েছে, শুধু ওই রিভলভিং চেয়ারে এই সময় নিয়মিত যিনি এসে বসতেন তিনি নেই। ধীর পায়ে এগিয়ে মেজো কাকার চেয়ারে বসল রাজীব। তার কর্মজীবন আরম্ভ হলো। বিরাট রোজমেরি জুট মিলের সে এখন ভাগ্য বিধাতা। রাজীব চেয়ারে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর কলিং বেলে মৃদু চাপ দিল। বেয়ারা ঘরে প্রবেশ করতেই রাজীব বলল, গুপ্ত সাহেবকে খবর দাও। বেয়ারা দ্রুত নিষ্ক্রান্ত হলো ঘর থেকে। নরেন গুপ্ত মিলের প্রধান কর্মকর্তা, প্রবীণ এবং অভিজ্ঞ কর্মচারী। তিনি এলেন কয়েক মিনিটের মধ্যে, কিন্তু গম্ভীর দেখাচ্ছে তাকে। নতুন প্রভুর কাছে যেরকম উৎফুল্লভাবে তার আশা স্বাভাবিক ছিল, তার মুখের ভাব সেরকম উজ্জ্বল নয়। গুড মর্নিং স্যার। মর্নিং, বসুন। নরেন গুপ্ত বসলেন। রাজীব বলল, এই চেয়ারে বসে মেজো কাকা এতদিন মিলের শুভাশুভ সম্বন্ধে নির্দেশ দিয়ে গেছেন। ওর অবর্তমানে যদিও এই চেয়ারের দেখাশোনা আমি করব, তবুও আপনার নির্দেশ মতো, অর্থাৎ মিল পরিচালনার সম্পর্কে কোনো জ্ঞানই আমার নেই। আপনি দীর্ঘদিন যোগ্যতার সঙ্গে দায়িত্বশীল পদে রয়েছেন। মেজো কাকা আপনাকে বিশ্বাস করতেন। আমি আপনাকে শুধু বিশ্বাসই করব না, নির্ভরও করব। আপনার বিশ্বাসের অমর্যাদা আমি কোনোদিন করব না। মিল সংক্রান্ত যে কোনো ব্যাপারে, যে কোনো, আমার উপর নির্ভর করতে পারেন। দিন কয়েকের মধ্যেই আমাকে একটি জেনারেল রিপোর্ট তৈরি করে দিন। স্যার, লেবার, প্রোডাকশন ইত্যাদি সমস্ত মিলিয়ে বলছেন কি? হ্যাঁ, আমার পক্ষে তাহলে সুবিধাই হবে। হ্যাঁ, রিপোর্ট আপনাকে দিন চারেকের মধ্যেই দিতে পারবো তার। তবে তবে কি মিস্টার গুপ্ত? আমি খবর পেয়েছি লেবাররা হয়তো আজই একটা নোটিশ দেবে। নোটিস? কিসের নোটিস? পুজোয় 1 মাসের বোনাস ওয়ার্কারদের দেওয়া হয়, এবার 2 মাসের বোনাসের জন্য দাবি জানাবে। নইলে নইলে ধর্মঘট হতে পারে, তাই তো?
আপনি এক কাজ করুন মিস্টার গুপ্ত, নোটিশ দেওয়ার আগেই ইউনিয়নের লিডারদের ডেকে জানিয়ে দিন এবারে 2 মাসের বোনাস দেওয়া হবে। বিস্মিত নরেন গুপ্ত তরুণ মিল মালিকের দিকে তাকালেন। লেবারদের এইভাবে প্রশ্রয় দেওয়া যে কতখানি বিপজ্জনক এবং কী পরিমাণে ঝুঁকি নেওয়া তা তরুণ রাজীব মজুমদার বুঝতে না পারলেও তার মেজ কাকা বুঝতেন। সমস্ত মিলে তিনি একটা থমথমে ভাব বজায় রেখেছিলেন। তাঁর আমলে ধর্মঘটের কথা কেউ চিন্তাই করতে পারত না, অথচ নরেন গুপ্ত বর্তমান পরিস্থিতিতে লেবারদের ওপর করুণাপ্রবণ হওয়া যে সমীচীন নয় তা নতুন ডিরেক্টরকে বোঝাতে অগ্রসর হলেন। তিনি বললেন, এভাবে বোনাস বাড়িয়ে দিলে ওদের দাবি মেটানো কষ্টকর হয়ে উঠবে স্যার। প্রতি বছরই নিত্য নতুন বায়নায় ওরা অস্থির করে তুলবে। আমি জানি মিস্টার গুপ্ত, কিন্তু চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে গোলমালটা পাকিয়ে তুলতে চাই না। ভবিষ্যতে মেজকাকার দৃষ্টান্তই আমি অনুসরণ করব। যাই হোক, আপনি ওই কথাই জানিয়ে দিন ওদের, আর যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা কমপ্লিট করে নিয়ে আসুন। বোনাস প্রসঙ্গে কিছু বলতে গিয়েও আর বললেন না গুপ্ত। রাজীবের কথায় সম্মতি জানিয়ে বিদায় নিলেন। রাজীব আরো ঘণ্টাখানেক অফিসে থেকে বাড়ি ফিরে গেল। দিনের পর দিন গড়িয়ে চলেছে। গতানুগতিকতার ছকে বাঁধা পড়েছে রাজীবের জীবন। অফিস যায় আর বাড়ি আসে, এছাড়া তার আর কোনো কাজ নেই। বন্ধু বান্ধবের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। কেন যে রাখেনি তার উত্তর সে নিজেও জানে না। ওই একই কারণে ক্লাবে বা কোনো সমাবেশে তার অনুপস্থিতি তীব্রভাবে প্রকট। কিন্তু বাড়িতে বসে থাকতে যে রাজীবের ভালো লাগে তা নয়। এই বিরাট বাড়িখানা ততোধিক বিরাট হা করে তাকে গিলে খাবার জন্যে সর্বদা যেন ব্যস্ত। মেজো কাকার আমলে অনেক লোক ছিল বাড়িতে। চাকর ও দারোয়ানের বাহিনী বাদ দিয়ে বাড়িতে বাস করতেন তখন অসংখ্য আত্মীয় স্বজন। অনেকের সঙ্গে আত্মীয়তার সূত্র খুঁজতে গেলে অবশ্য রীতিমতো গবেষণা করতে হতো। রাজীব সংসারের হাল নিজের হাতে নেবার পর সমস্ত চাল ছেড়ে বার করে দিয়েছে বাড়ি থেকে। চাকর ও দারোয়ান বাহিনীকে কমিয়ে অর্ধেক করে এনেছে। কিন্তু মাসখানে কাটতে না কাটতেই তার মনে হতে লাগলো এত নিঃসঙ্গতা সে হয়তো চায়নি। ভীষণ ফাঁকা মনে হচ্ছে বাড়িটা গিলতে আসছে তাকে। এই প্রসঙ্গে কথা হচ্ছিল নরেন গুপ্তের সঙ্গে রাজীবের। এই প্রবীণ অভিজ্ঞ কর্মচারীটিকে রাজীব শ্রদ্ধা করে। বেশ কিছুক্ষণ কথাবার্তার পর একটু ইতস্তত করে গুপ্ত বললেন, যদি আপনি কিছু না মনে করেন তবে একটা কথা বলতে পারি? বেশ তো, বলুন। আপনার দ্বিগুণ বয়স আমার, স্বাভাবিকভাবেই অভিজ্ঞতা অনেক বেশি। সেই অভিজ্ঞতার জোরেই বলছি, আপনি বিয়ে করে ফেলুন। বিয়ে করার পর দেখবেন কোনো অসুবিধাই আপনার হচ্ছে না। নিঃসঙ্গতা ও ক্লান্ত ভাব দুটোই চলে যাবে আপনা থেকে। কিন্তু বিয়ে মানেই তো নিজের স্বাধীনতাকে অনেকখানি বিকিয়ে দেওয়া। প্রথমে তাই মনে হয়। বাবা যখন আমার বিয়ে স্থির করেছিলেন আমারও মনে হয়েছিল এই কথা, বিরক্ত হয়েছিলাম। কিন্তু তারপর দেখুন, প্রায় 20 বছর বিবাহিত জীবন কাটিয়ে দিলাম। বেশ সুখেই কেটেছে বলতে গেলে। আমার স্বাধীনতায় স্ত্রী হস্তক্ষেপ করেছেন এই কথা কখনোই বলতে পারবো না। অবশ্য সকলের বিবাহিত জীবন যে সুখের হয় এ কথা বলছি না। আপনার ক্ষেত্রে সুখের না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বড় ঘরে বিয়ে করবেন, রুচিশীলা শিক্ষিতা স্ত্রী হবে। সুতরাং গুপ্ত ইচ্ছে করেই কথাটা শেষ করলেন না। বেশ কিছুক্ষণ চুপ করে রইল রাজীব। তারপর বলল, বিয়ে করার কথা তো এখনো চিন্তা করিনি মিস্টার গুপ্ত, তবে বিয়ে যে করব না তাও নয়। আপনার মেজো কাকা আপনার প্রসঙ্গ নিয়ে প্রায় আলোচনা করতেন আমার সঙ্গে। তাঁর ইচ্ছে ছিল বিলেত থেকে ফিরে আসবার পরই আপনার বিয়ে দিয়ে দেওয়া। রাজীব ও প্রসঙ্গে আর কিছু বলল না, আবার ফিরে গেল কাজকর্মের কথায়। নরেন গুপ্ত যে কথাটা খুব অন্যায় বলেছেন তা নয়।
রাজীবের বয়স 24, স্বাস্থ্যবান, রূপবানও বটে, শিক্ষিত, তাছাড়া বিরাট ধনী। বিয়ে করার ইচ্ছে মনের মধ্যে ছায়া ফেললেও এই প্রসঙ্গ নিয়ে কখনো গভীরভাবে চিন্তা করেনি। নরেনবাবু কথাটা বলার পরই ঘুরে ফিরেই ওই বিষয় নিয়ে মনে মনে আলোচনা করতে ভালো লাগছে রাজীবের। কিন্তু এর মধ্যে বড় রকম একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, বিয়ে করবে কাকে, কিংবা পাত্রী অনুসন্ধান করে দেবে কে? গুরুজনরা কেউ থাকলে প্রশ্ন উঠত না, তাঁরা যখন কেউ নেই তখন বিষয়টা নিশ্চিতভাবে চিন্তা করবার মতো। রাজীবের মনের অবস্থা যখন এরকম, উৎপলের সঙ্গে দেখা হয়ে গেল হঠাৎ। উৎপল বাল্যবন্ধু, ইন্টারমিডিয়েট পর্যন্ত একই সঙ্গে পড়েছে। তারপর আর উৎপল পড়া চালিয়ে যায়নি, নিজেদের ওষুধের ব্যবসায় আত্মনিয়োগ করেছে। সৎ উপায়ে বা ব্ল্যাক করে যেভাবেই হোক উৎপলদের এখন অনেক টাকা। দুজনের দেখা হলো লিন্সে স্ট্রিটে। রাজীব নিউ মার্কেট থেকে কিছু কেনাকাটা করে ফিরছিল। উৎপল গিয়েছিল গ্লোবে টিকিট কাটতে। দুজনের গাড়ি কার পার্কের জায়গায় দুমুখো হয়ে দাঁড়িয়েছিল পাশাপাশি। রাজীব নিজের গাড়িতে স্টার্ট নিতে যাচ্ছে। উৎপল তাকে দেখতে পেয়ে চেঁচিয়ে বলল, হ্যালো মজুমদার। উৎপল, তুমি? মনে হচ্ছে 1 শতাব্দী পার হয়ে গেল। কতদিন পরে দেখা। দুই বন্ধুতে অনেক মনের প্রাণের কথা হলো। উৎপল পূর্ণোদ্যমে কোর্টশিপ চালিয়ে যাচ্ছে এক পিঙ্গল নয়নার সঙ্গে। এই বছরই বিয়ের পর্ব শেষ করে ফেলবার ইচ্ছে আছে ওদের। রাজীবের একঘেয়ে জীবনযাত্রার কথা শুনে ও ক্ষেপে উঠল। বেশ জোর দিয়ে বলল, এইভাবে কেউ বেঁচে থাকতে পারে নাকি? না না, এ ভালো কথা নয়। টাকার ধান্দায় কে ঘোরে না বলো তো? এই আমি তো টাকা টাকা করে হন্যে হয়ে বেড়াই, কিন্তু মনের রিক্রিয়েশনের দিকে দৃষ্টি ঠিক সজাগ রেখেছি। তোমার বিরাট ব্যবসা অস্বীকার করি না, সেই কারণেই তো মাঝে মাঝে রিলিফের প্রয়োজন রয়েছে। স্থান কাল ভুলে জোরে হেসে উঠল রাজীব। বলল, তোমার বক্তৃতা দেওয়ার স্বভাব এখনো বদলায়নি দেখছি। কোথায় যাও শুনি রিফিলের উদ্দেশ্যে? কোনো বিলেতি ভাটিয়াখানায় বোধ হয়। না হে না, উৎপল ভট্টাচার্য কোনো বারে গিয়ে মাতলামি করেছে এ কথা তার কোনো শত্রুও বলতে পারবে না। তবে কোথায় শুনি? যাই আমাদের সোসাইটি ক্লাবে। বলতে পারো যে ঘন্টা ওখানে গিয়ে কাটাই মনে হয় যেন ইন্দ্রলোকে আছি। বলো কি? তোমাদের সেই ইন্দ্রলোকটি কোথায়? লেক টেম্পল রোডে। ডাক্তার দত্ত চৌধুরী নিজের বাড়ির নিচে তলাটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন ক্লাবের জন্যে। চলো তোমাকে আজ সেখানে নিয়ে যাই। আজই? সন্ধ্যার সময় অন্যত্র কোনো এঙ্গেজমেন্ট আছে? না, কোনো এনগেজমেন্ট নেই। বলছিলাম আরেক দিন বরং। আরেক দিন কেন, আজই বরং ভালো। আজ ওখানে একটা পারফরমেন্স আছে। নিয়মিত যারা আসে না আজ তারা আসবে। তোমার আলাপ হয়ে যাবে তাদের অনেকের সঙ্গেই। অনিমন্ত্রিত হয়ে যাওয়াটা কি ভালো দেখাবে? হে, ফানি, ভেরি ফানি। কি যাতা বলছো বলো তো? আমি ওখানকার একজন কেউ কেটা সদস্য, তাই আমার গেস্টদের ইনভিটেশনের পরোয়া করার দরকার পড়ে না। আমার সঙ্গে ওখানে গিয়ে উপস্থিত হওয়ার অর্থই হলো তুমি সম্মানের সঙ্গে ইনভাইটেড। বাড়িতেই থেকো, সন্ধ্যা 6টার সময় তোমাকে পিক আপ করে নেব, বুঝলে? রাজীবকে আর কিছু বলার অবকাশ না দিয়ে উৎপল নিজের গাড়িতে স্টার্ট নিল। 6টা বাজার কয়েক মিনিট আগেই উৎপল পৌঁছল রাজীবের বাড়িতে। বলল, দেখলে তো কত পাংচুয়াল আমি। রাজীব ইভিনিং স্যুটে নিজেকে মুড়ে প্রস্তুত হয়েই ছিল, তবু গলায় সংকোচের আমেজ মাখিয়ে বলল, ওখানে না গেলে কেমন হয় উৎপল? ওখানে গেলেই বা তোমার এমন কি ক্ষতি হবে রাজীব? পাগলামি ছাড়ো। আমাদের ক্লাবের উদ্দেশ্য হলো হেসে আনন্দ করে একসঙ্গে কিছু সময় কাটিয়ে দেওয়া। তোমার কথা একেবারেই মনে ছিল না আমার, নইলে কবে টেনে নিয়ে যেতাম। মনমরা হয়ে বাড়িতে বসে থাকবে দিনের পর দিন, তাও ওখানে যাবে না।
এইভাবে মনের কোণে বড় রকম অসুখ বাঁধিয়ে তুলতে চাও নাকি? রাজীব আর আপত্তি করল না, রওনা হলো ওর সঙ্গে। বড় রকম কোনো মনের অসুখ পাছে বাঁধিয়ে বসে এই ভয়ে অবশ্য নয়। না যেতে চাইলে উৎপল যে তাকে সহজেই ঘণ্টা 5 বক্তৃতা তোড়ে ভাসাতে পারে এই ভয়ে। সোসাইটি ক্লাবের নাম মিলনী। অভিজাত তরুণ তরুণীদের মিলন কেন্দ্র এই মিলনী। এখানে যে বর্ষিয়ানরা একেবারেই আসেন না তা নয়, আসেন যারা রসজ্ঞ, তারাই শুধু আসেন। রাজীব আর উৎপল যখন ওখানে পৌঁছলো তখন ক্লাব একেবারে জমজমাট। রাজীব খুঁটিয়ে দেখল চতুর্দিকে। হালকা নীল রঙের ফ্লোরোসেন্ট আলোয় বিরাট হলখানা মায়াময় হয়ে রয়েছে। অসংখ্য গদিমোড়া চেয়ার এখানে ওখানে, অর্থাৎ প্রয়োজনের খাতিরে যে যেখানে পেয়েছে নিয়ে গেছে। একপাশে বিরাট একটা পিয়ানো রাখা, অবশ্য মিউজিক টুলের ওপর কেউ বসে নেই। প্লাইউডের সুদৃশ্য কাউন্টার রয়েছে একপাশে। কাউন্টারের এপাশে সারি সারি লম্বা পায়া চেয়ার। চেয়ারে অনেকে বসেছেন কাউন্টারে হেলান দিয়ে। কাউন্টারের ওপাশে দাঁড়িয়ে একজন দ্রুত হাতে গেলাস সার্ভ করে চলেছে। বুঝে নিতে কষ্ট হয় না এখানে পানীয় পরিবেশনের নিয়মিত ব্যবস্থা আছে। গরম পানীয়ই হয়তো। মিষ্টি গন্ধে চতুর্দিক আমোদিত। কসমেটিকের গন্ধ। পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যাই বেশি এখানে। উৎপল আর রাজীবকে হলে প্রবেশ করতে দেখে একজন মহিলা এগিয়ে এলেন। তরুণী তাকে বলা চলে না, উত্তর যৌবনা। রুচিকর সাজ পোশাক তার চোখে মুখে চটক আছে। তিনি কিছু বলবার আগেই উৎপল বলল, মিসেস দত্ত চৌধুরী, এর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। আমার বন্ধু রাজীব মজুমদার। রাজীব, ইনি হলেন ডক্টর দত্ত চৌধুরীর স্ত্রী এবং আমাদের ক্লাবের সেক্রেটারি মিসেস রুমু দত্ত চৌধুরী। নমস্কার বিনিময় হলো দুজনের মধ্যে। মিসেস দত্ত চৌধুরী হাসি মাখানো গোটা 5 প্রশ্নের মাধ্যমেই রাজীব ও উৎপলের কাছ থেকে জেনে নিলেন রাজীবের আসল পরিচয়। তারপর হলের মাঝখানে রাজীবকে নিয়ে গিয়ে অন্যান্য সভ্যদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। তরুণীরা সব প্রশংস দৃষ্টিতে রাজীবের দিকে তাকালো। পুরুষদের চোখের তারা ঈর্ষায় কাতর। ঘণ্টা 2 রাজীবের ভালোই কাটল। এরপর এলো ওখান থেকে বিদায় নেওয়ার পালা। উৎপলই তাকে নামিয়ে দেবে বাড়িতে। গাড়িতে উঠে বসবার পর সিগারেট ধরালো রাজীব। নেশা নেই, মাঝে মাঝে সিগারেট টানে। সিগারেটে দীর্ঘ টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, এই সমস্ত জায়গায় এলেই বুঝতে পারা যায় আমাদের দেশের মেয়েরা স্বাধীনতার ক্ষেত্রে কতটা অগ্রসর হয়েছে। তুমি স্ত্রীর স্বাধীনতাকে পছন্দ করো নাকি? আমি সে কথা বলিনি, নিশ্চয়ই পছন্দ করি, একদম। তবে স্বাধীনতার নামে বাড়াবাড়ি করাকে সমর্থন করি না। যাক, কাল আবার আসছো তো? কাল আবার আসতে হবে? ও মা, নিশ্চয়ই। এখানে সকলেই তোমাকে খুব পছন্দ করেছে। তাছাড়া না আসার কি কারণ থাকতে পারে না আমি বুঝতে পারছি না। কারখানা থেকে ফিরে এসে যে কোনো রাজকার্য করো তাও নয়। ও কথার কোনো উত্তর না দিয়ে রাজীব বলল, আর অপেক্ষা করে লাভ কি, গাড়িতে স্টার্ট নাও। আরে না, নীরুর জন্যে অপেক্ষা করছি। নীরু? সে কে? আমার বোন নির্মলা, ওই যে পিয়ানোর ধারে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছিল না। মেয়েটি তোমার বোন নাকি? আরে হ্যাঁ, ছোটবেলা থেকেই তোমার সঙ্গে আমার বন্ধুত্ব, কিন্তু কোনোদিন তো আর আমার বাড়ি গেলে না, তাই নির্মলাকে তোমার অপরিচিতা বলে মনে হচ্ছে। হেলতোলা জুতোর মৃদু শব্দ তুলে নির্মলা এলো। জাম রঙের শাড়িতে তাকে মানিয়েছে চমৎকার। মনে হয় বয়স 20 কানায় কানায়। নির্মলা পিছনের সিটে বসতে বসতে মিষ্টি গলায় বলল, একটু দেরি হয়ে গেল দাদা, রুমুদির সঙ্গে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল।
গাড়িতে স্টার্ট নিয়ে উৎপল বলল, রাজীব তোমাকে চিনতেই পারেনি, সেই কথাই হচ্ছিল এতক্ষণ। তাই নাকি? ওকে কিন্তু মোটেই দোষ দেওয়া যায় না। আচ্ছা, তুমি কি ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলে? অপরাধ স্বীকার করে নিলাম। এখন নিশ্চয়ই আর কোনো গোলমাল নেই। রাজীব মজুমদারের সঙ্গে নির্মলা ভট্টাচার্যের আলাপ হয়ে গেল। রাজীবও হাসলো ওর কথা শুনে। এবার আমি একটা প্রস্তাব করব। হ্যাঁ, করো না। কোনো হোটেলে গিয়ে তিনজনে ডিনার সেরে নিলে কেমন হয়? আপনি কি বলেন? খুব ভালো প্রস্তাব। তোমার কি মত দাদা? তোমাদের সঙ্গে আমার একমত, কিন্তু ভাই রাজীব, নীরুকে আগে আপনি করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি বলেই সম্বোধন করবে, বুঝলে? এখন বলো কোন হোটেলে যাওয়া যায়, না হলে গ্রেট ইস্টার্নে চলো। গাড়ি গ্রেট ইস্টার্নের পথ ধরল। পরের দিন ছিল শনিবার। কারখানা থেকে রাজীব যখন বাড়ি ফিরল তখন 7টা বেজে গেছে। পোর্টিকোতে বাড়ির বুড়ো চাকর সনাতনের সঙ্গে দেখা হলো। সে বলল, একজন দিদিমণি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। দিদিমণি? রাজীবের আঁতকে ওঠার মতো অবস্থা হলো। তার বাড়িতে দিদিমণি নামে কোনো জীবের আবির্ভাব হওয়া তো ঠিক সামঞ্জস্যপূর্ণ নয়। কোথায় তিনি? ঘরে বসিয়েছি। রাজীব দ্রুত পায়ে ড্রয়িং রুমে গিয়ে উপস্থিত হলো। সোফায় বসে নির্মলা এক মনে অ্যালবাম দেখছে। আজ ওর পরনে জাম রঙের বদলে মেরুন রঙের শাড়ি, সাজ পোশাকে আরো জমকালো ভাব। নির্মলাকে দেখে রাজীব অবাকই হলো বলা চলে, কারণ একদিনের আলাপে ও যে একাই এখানে এসে উপস্থিত হবে ভাবা যায় না। পায়ের শব্দ করেই ঘরে প্রবেশ করেছিল রাজীব। নির্মলা মৃদু হেসে অ্যালবাম মুড়ে সেন্টার টেবিলের উপর রাখলো। কতক্ষণে এসেছো? এই তো 8 ঘন্টা খানেক হবে। আমার ফিরতে দেরি হয়ে গেল একটু, কিন্তু উৎপল কোথায়? দাদা আমায় নামিয়ে দিয়ে কোথায় যেন গেল একটা। আপনাকে আমি ধরে নিয়ে যেতে এসেছি। ধরে নিয়ে যেতে? কোথায়? ক্লাবে। এমনিতে যে ওখানে যাবেন না সেটা কাল আপনার ভাবভঙ্গি দেখেই বুঝেছিলাম। তুমি ঠিকই বলেছ। আমার মতো মানুষের পক্ষে ক্লাব লাইফ লিড করা বেশ কষ্টকর। মোটেই কষ্টকর নয়, আসলে আপনি একটু ঘর কোনো লোক। দাদার মুখ থেকেই আমার শোনা। ও, উৎপল আমার জোড়াজুড়ি ফাঁস করে দিয়েছে বুঝি? যাক সে কথা। চা খাবে তো? খেয়েছি। আপনার চাকররা খুব কর্তব্যপরায়ণ। আচ্ছা, আপনি আর দেরি করবেন না, নিন তৈরি হয়ে নিন। মিনিট 10-এর বেশি সময় লাগবে না, আমার স্যুটটা বদলেই আসছি। রাজীব ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যাটি ক্লাবে মন্দ কাটল না। ওখান থেকে ফেরার সময় প্রতিদিন সন্ধ্যায় ক্লাবে আসার তাগিদ অনুভব করতে লাগলো রাজীব পরের দিন সন্ধ্যায় নির্মলাকে তুলে নিল নিজের গাড়িতে ওর বাড়ি থেকে। আজ কিন্তু ক্লাবে যাওয়া হলো না নির্মলার ইচ্ছেতেই। ওকে গাড়িতে তুলে নিয়ে লেক টেম্পলের পথই ধরেছিল রাজীব। নির্মলা বলল, আচ্ছা, আজ ক্লাবে না গেলে হয় না? রাজীব অন্যমনস্ক হয়ে পড়েছিল। নির্মলার শরীরের উগ্র কসমেটিকের গন্ধই বোধহয় তাকে বিমনা করে তুলেছিল। কি বললে? বলছিলাম যে আজ ক্লাবে না গেলে কেমন হয়। আমার আপত্তি নেই। কোথায় যেতে চাও বলো না। কোনো নির্দিষ্ট জায়গায় নয়, এই কিছুক্ষণ গাড়িতেই ঘুরে বেড়ালে হয় না? 10 সেকেন্ডের ওপর নির্মলার রেখাহীন মুখের দিকে তাকিয়ে থাকার পর রাজীব বলল, কেন হবে না? চলো আমরা ব্যারাকপুর থেকে ঘুরে আসি। অনেকটা মোটরে ঘোরা হবে আমাদের। মন্দ নয়, তাই চলুন। গাড়ির মুখ ঘুরিয়ে নিয়ে জনারণ্য ছেড়ে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে অর্থাৎ বিটি রোডে এসে পড়তে রাজীবের বিলম্ব হলো না। দ্রুত বেগে গাড়ি ছুটে চলেছে, কারোর মুখে কোনো কথা নেই। একসময় রাজীব বলল, এত চুপচাপ কিছু বলো। এত জোরে গাড়ি চালাবেন না,
হেসে ফেলল রাজীব। গাড়ির গতি কমিয়ে বলল, আমি গল্পগুজবের কথা বলছিলাম আর কি। নির্মলা নিজের শাড়ির আঁচল ঠিক করে নিয়ে বলল, আচ্ছা, আসার পর কলকাতাকে নিশ্চয়ই আপনার খুব পানসে লাগছিল। পানসে বলতে তুমি যা বোঝাতে চাইছো সেরকম আমার কিছু মনে হয়নি, তবে ও দেশটা খুব সাজানো গোছানো। ফিরে এসে কলকাতাকে খুব অগোছালো বলে মনে হয়েছিল আমার। আচ্ছা, ওখানে আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল না? ছিল না বললে কেউ বিশ্বাস করবে না, তবে সত্যিই আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। হাউস লেডির মেয়ে একটু অন্তরঙ্গতা প্রকাশ করতে এসেছিল, আমি আমল দিইনি। বিশ্বের সেকেন্ড এডিশন আপনি। তা কেন হবে, তোমার সঙ্গে তো মিশছি। তবে তুমিই আমার জীবনের একমাত্র মেয়ে, যার সঙ্গে স্বাভাবিকভাবে আমি এত কথা বলছি। মেয়েদের এত এড়িয়ে গেছেন কেন? বরং বলতে পারো মেয়েরাই আমাকে এড়িয়ে গেছে। বুঝতে পারলাম না কথাটা। মা মারা গিয়েছিলেন আমার বয়স যখন 2 বছর। সংসারে স্ত্রী জাতীয় আর কেউ ছিলেন না। এই সমস্ত ক্ষেত্রে দূর সম্পর্কের আত্মীয়রাই শিশুকে মানুষ করে। আমার বেলায় তা হয়নি। আমাকে পাঠিয়ে দেওয়া হলো গ্রামের বাড়িতে। 2 জন চাকরের গাইডেন্সে বড় হলাম। তারপর লেখাপড়ায় একাগ্র থেকেছি। এখন কাজকর্মে বিলিয়ে দিয়েছি নিজেকে। এতে কিন্তু প্রমাণ হচ্ছে না যে মেয়েরা আপনাকে এড়িয়ে গেছে। রাজীব সিগারেট ধরালো। নিজের সম্পর্কে আমার কিঞ্চিত শ্লাঘা আছে। আর অনেকের চেয়ে আমার চেহারা ভালো, মর্যাদা সম্পন্ন বংশে জন্মেছি, আর্থিক অবস্থা চমৎকার। হঠাৎ মেয়েদের চোখে হিরো হওয়ার মতো সমস্ত গুণাবলী আমার মধ্যে বর্তমান। তবুও কেন বাঙালি মেয়ে আমার দিকে এগিয়ে এলো না? আর যে এলো সে স্বার্থ সর্বস্ব হাউস লেডির মেয়ে লিন্ডা। আপনি না ভীষণ ছেলে মানুষ। আচ্ছা, এখানকার কোনো শিষ্ট সমাজে যাওয়া আসা করেননি, সেক্ষেত্রে? নির্মলার কথা শেষ হবার আগেই রাজীব গাড়ি থামালো। কি হলো? অর্ধদগ্ধ সিগারেটের টুকরো বাইরে ফেলে দিয়ে রাজীব বলল, কিরকম অন্ধকার দেখেছো? রাস্তার দুপাশে বাঁধানো ফুটপাত নেই। রাস্তা থেকে নেমে মাটির উপর এসে থেমেছে গাড়িখানা। অনেক পুরনো ঝাঁকড়া একটা গাছও রয়েছে সেখানে। লাইট পোস্ট দূরে থাকার দরুন জায়গাটা অন্ধকার। গাড়ি কেন থামালেন? তোমার ভয় করছে? ভয়? কিসের ভয়? এই পরিবেশে আমাকে ভীতপ্রদ বলে মনে হচ্ছে না তোমার? না, তা আমার মনে হচ্ছে না। নির্মলা, বলুন। ভব্য সমাজে অনেক শিষ্টাচার আমার জানা নেই। জানা নেই বলেই সোজাসুজি বলছি, তোমাকে তোমাকে আমার খুব ভালো লেগেছে। নির্মলা নিরুত্তর রইল। রাগ করলে? বুঝতে পারছি। একদিনের আলাপে যতই ঘনিষ্ঠ হওয়া যাক না কেন, মনের কথা প্রকাশ করা শোভন নয়। শিষ্টাচার সম্বন্ধে যে আমার অজ্ঞতা রয়েই গেছে তা নয়, আমি একটু অ্যাগ্রেসিভও। আমি অ্যাগ্রেসিভ লোকেদের বেশি পছন্দ করি। রাজীবেরও আর কোনো দ্বিধা রইল না। গাড়ির মেশিন বন্ধ ছিল। সে স্টিয়ারিং এর উপর থেকে হাত সরিয়ে এনে নির্মলার একটা হাত চেপে ধরল। নিরু, এবার নির্মলার গলায় সংকোচের কোনো ছোঁয়া আছে বলে মনে হলো না। বলো। অনেক কথা বলবার রয়েছে। কিভাবে যে গুছিয়ে সমস্ত কিছু বলবো বুঝতে পারছি না। থাক, আর গুছিয়ে বলতে হবে না তোমায়। ব্যারাকপুর যাবে বলছিলে, ওখানেই চলো বরং। নির্মলার হাত ছেড়ে রাজীব আবার স্টিয়ারিং চেপে ধরল। সেলফ স্টার্টারে চাপ দিতেই সচল হলো তার দামি মোটর কার। ব্যারাকপুর থেকে ফিরে ওরা যখন চৌরঙ্গিতে এসে পৌঁছলো তখন 9:45। নির্মলা বলল, আচ্ছা, আমাকে এখানেই নামিয়ে দাও। এখানে কেন? বাড়িতে পৌঁছে দিচ্ছি। উইমেন্স ক্রিশ্চিয়ান বোর্ডিংয়ে আমার এক বান্ধবীর সঙ্গে দেখা করে বাড়ি ফিরবো। তুমি কাল সন্ধে এসো। আসবো। ওকে নামিয়ে দিয়ে রাজীব বাড়ির পথ ধরল। রাজীব চলে যাবার পর উইমেন্স বোর্ডিংয়ে যাবার তেমন কোনো উৎসাহ দেখা গেল না নির্মলার মধ্যে। ও স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালো ট্যাক্সির আশায়। মিনিট 10 অপেক্ষা করার পর ট্যাক্সি পাওয়া গেল।
ট্যাক্সিতে ড্রাইভারকে নির্দেশ দিল লেক টেম্পল রুটে যাওয়ার জন্য। সভ্যরা 11টা অবধি ক্লাবে থাকেন। নির্মলা হলে প্রবেশ করে দেখল হলে পিয়ানো বাজাচ্ছে তরুণ ব্যারিস্টার পমি সেন। তাকে ঘিরে দাঁড়িয়েছে অনেকে, তাদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। সতর্ক চোখে নির্মলা ঘরের চারদিক একবার দেখে নিল। রণেশ মিস্টার কাঞ্জিলালের সঙ্গে কথা বলছিল। নির্মলা এগিয়ে গেল। রণেশ নির্মলার দিকে তাকিয়ে বলল, তোমার সঙ্গে কথা ছিল, ইফ ইউ ডোন্ট মাইন্ড মিস্টার কাঞ্জিলাল। কাঞ্জিলাল মৃদু হেসে ঘরের আরেক দিকে এগিয়ে গেলেন। নির্মলা বলল, তোমাকে একটু গম্ভীর দেখাচ্ছে। অকারণে নয়, ওধারের বারান্দায় চলো। হলঘরের লাগোয়া বারান্দায় এসে দাঁড়ালো ওরা। কি হয়েছে বলো তো? তোমার দাদার ওই বন্ধুটি, কি যেন নাম? রাজীব মজুমদার। রাজীব মজুমদার দুদিন ক্লাবে এসে অনেক সভ্যেরে মন জয় করে নিয়েছে, লক্ষ্য করেছি। কিন্তু তাদের দলে তুমিও থাকবে তা আমার কল্পনার অতীত ছিল। ওহ, এই কথা। উফ, আমি ভাবলাম না জানি কি। কথাটা কিন্তু মোটেই হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। যে কোনো সূত্রেই হোক আমি খবর পেয়েছি মজুমদারের সঙ্গে তুমি আগে মোটরবিহারে ব্যস্ত ছিলে। ছিলামই তো। নির্মলা রণেশের কাঁধে হাত রেখে বলল, সত্যি তোমার কথা শুনে না আমি না হেসে থাকতে পারছি না। সেবার দস্তিদারের ব্যাপারটা নিয়েও তুমি আমাকে সন্দেহ করেছিলে, কিন্তু শেষ পর্যন্ত বোধহয় আমি তোমাকে দস্তিদারের কাছ থেকে 25,000 টাকা পাইয়ে দিয়েছিলাম। রণেশ কি একটা বলতে গিয়েও থেমে গেল। নির্মলা বলল আবার, রাজীব মজুমদারের অনেক টাকা আছে, ছেলেটা মেয়ে কাঙাল, আর এই সমস্ত কাঙালিদের মাথা কিভাবে ঘোরাতে হয় তা আমি জানি। টাকার কথা পেরেছিলে নাকি? এত তাড়াতাড়ি? তোমার কি মাথা খারাপ হলো? পিছলে বেরিয়ে যাবে না? 2-4 দিন যাক, পিড়িতে একটু জমুক, তবে তো। আচ্ছা, ভালো কথা। তা কত টাকা এখন লাগবে তোমার? আর 1030 পেলে নতুন বইটা কমপ্লিট করতে পারি আর কি। টাকাটা হয়তো তুমি ঠিকই জোগাড় করতে পারবে, কিন্তু আমার মন কেমন খুঁতখুঁত করছে। খুঁতখুঁত করছে কেন? ছোকরার চেহারায় চটক আছে, ব্যাংকে টাকা আছে, আর তারপর মেয়েদের মনের কথা তো কিছুই বলা যায় না। প্রেমের অভিনয় করে আমার হয়ে টাকা আদায় করতে গিয়ে নিজেই যদি প্রেমে পড়ে যাও তাহলে কিন্তু। ভ্রু কুচকে নির্মলা বলল, আচ্ছা, আজ তোমার কি হলো বলো তো? দস্তিদারের চেহারা রাজীব মজুমদারের থেকে অনেক অনেক ভালো ছিল, টাকাও ছিল ব্যাংক ভর্তি। কই, তার তো প্রেমে পড়ে যায়নি? বোকা কোথাকার, এখনো বুঝতে পারলে না যে আমি তোমাকে কত ভালোবাসি? ওদের কথা আর অগ্রসর হলো না। আরো দুজোড়া নিভৃত বিলাসী সেখানে এসে উপস্থিত হলো। এবার রণেশ গাঙ্গুলির পরিচয় একটু দিয়ে রাখতে হয়। রণেশ জন্মেছিল ধনী অভিজাত পরিবারে। নানা রকম খেয়ালের দোষে লেখাপড়া বেশি দূর অগ্রসর হয়নি। বছর 8 বাড়িতে নিশ্চিন্তভাবে বসে থাকার পর রণেশের ইচ্ছা হলো ব্যবসা করবার। তখন সিনেমার হুজুগটা বাংলাদেশে বেশ জমে উঠছে। রণেশ স্থির করলো ও পরিচালনা করবে। বছর 2 সহকারী পরিচালক থাকার পর রণেশ সাহস করে পরিচালক হিসেবে ফ্লোরে গিয়ে দাঁড়ালো। ওর প্রথম ছবি গীত প্রদান কিন্তু দর্শককে আকৃষ্ট করতে পারল না। এই সময় সোসাইটি ক্লাবে নির্মলার সঙ্গে ওর আলাপ হয়। আলাপ অন্তরঙ্গতায় পরিণত হতে খুব বেশি সময় নেয় না। এরপর নির্মলার সহায়তায় দস্তিদারের থেকে টাকা হাতিয়ে দ্বিতীয় ছবি তৈরি করলো, কিন্তু সেটাও ফ্লপ। তৃতীয় ছবি যাতে ফ্লপ না হয় রণেশ সেজন্যে এবার তৎপর হয়েছে। বক্স অফিস অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এবার কন্ট্রাক্ট করতে হবে। উঠতিদের চান্স দিলে বাজারে ছবি দাঁড়ায় না। বক্স অফিস আর্টিস্ট মানেই টাকার খেলা। রণেশ নিজের পরিকল্পনার কথা বলেছিল নির্মলাকে। ভাগ্য বলতে হবে, উৎপল সেই দিনই রাজীবকে ক্লাবে নিয়ে এলো। নির্মলা কাল বিলম্ব না করে কাজে নেমে পড়েছে। নিজের মোহময় ব্যবহারের যে চার টোপে মাখিয়ে ফেলেছিল রাজীব তা গিলেছে।
এখন খেপিয়ে ঠিকমতো তুলতে পারলেই হয়। নির্মলা জানে তুলতে সে পারবেই। দিন কয়েক ঘন ঘন ঘনিষ্ঠ সাক্ষাৎ হলো রাজীব ও নির্মলার। রাজীব নিজের মনস্থির করে ফেলেছে এবার সে নির্মলার কাছে বিয়ের কথাটা পারবে। এরকম সুশ্রী রুচিশীলা স্ত্রী পাওয়া ভাগ্যের কথা। রোজকার মতো সন্ধ্যার সময় দেখা হলো দুজনের। রাজীব বলল, আজ তোমাকে একটা ভীষণ দরকারি কথা বলতে চাই। ওমা, আমিও যে তোমাকে একটা দরকারি কথা বলবো বলে স্থির করে রেখেছি। বলো কি? তাহলে তুমিই প্রথমে আরম্ভ করো। তোমার কথা শোনবার পর আমি নিজের বক্তব্য বলবো। নির্মলা কিছু প্রথমে কিন্তু বলতে পারল না, ইতস্তত করতে লাগলো। কি হলো বলো। না মানে, আসলে কথাটা শুনলে না তুমি খুব বিরক্ত হবে আমার উপর। তোমার কোনো কথা শুনে আমি বিরক্ত বোধ করব না নিরু, বলো। ইয়ে মানে, কথাটা ব্যবসা সংক্রান্ত। ব্যবসা সংক্রান্ত? তুমি ব্যবসায় নামবে নাকি? আমি নয়, তোমাকে একটা নতুন ব্যবসায় নামাতে চাই। আমি তোমার কথা ঠিক ধরতে পারছি না, পরিষ্কার করে সমস্ত কিছু বলো তো। সসংকোচে নির্মলা এবার যা বলল তার সারমর্ম হলো, রণেশ গাঙ্গুলি নামে ওদের এক পারিবারিক বন্ধু আছেন। তিনি পেশায় চিত্র পরিচালক। ইতিপূর্বে তাঁর দুখানি ছবি বাজারে আত্মপ্রকাশ করেছে। পয়সা না পেলেও গুণী সমাজের কাছে প্রশংসা পেয়েছে। গুণী সমাজের প্রশংসায় পেট ভরে না। বাধ্য হয়ে তৃতীয় ছবিখানিতে যাতে আর্থিক সাফল্য আসে সেদিকে তিনি দৃষ্টি দেন। কিন্তু গাঙ্গুলি অত্যন্ত সাদা মনের লোক হওয়ায় বাজার দরের চেয়ে অনেক বেশি পেমেন্ট করে বসে আছে নাম করা অভিনেতা অভিনেত্রীদের। টাকা ফুরিয়ে যাওয়ায় এদিকে বই আর এগোচ্ছে না। নির্মলা বলল, সেই কথাই দুঃখ করে তিনি আমাদের কাছে বলছিলেন। হঠাৎ কি যে হলো আমার, কি জানি কেন দুম করে বলে বসলাম যে তোমার কাছ থেকে আমি টাকাটা জোগাড় করে দিতে পারবো। অবশ্য তোমাকে না জানিয়ে আমার কথা দেওয়াটা উচিত হয়নি। তবে এ কথা বলতে পারি, সিনেমার ব্যবসা কিন্তু খারাপ নয়। তুমি ইচ্ছে করলে টাকাটা ইনভেস্ট করতেই পারো। রাজীব বিন্দুমাত্র চিন্তা না করে বলল, তোমার কুণ্ঠিত হওয়ার কিছু নেই। সিনেমার ব্যবসা ভালো হোক বা খারাপ হোক তাতে কিছু যায় আসে না। তুমি যখন কথা দিয়েছ টাকা আমি দেব। আনন্দে ঝলমলিয়ে উঠল নির্মলা। তুমি আমার মান বাঁচালে। কথা দিয়ে ফেলি না, বেশ ভয় ভয় ছিলাম জানো। ভয়কে মিথ্যে প্রশ্রয় দিয়েছ। একটু তলিয়ে দেখলেই বুঝতে পারতে তুমি নিজের টাকায় কাউকে সাহায্য দেবে, এই কথাই বলেছ। নিজের টাকায়? তোমাকে বললাম না একটা দরকারি কথা বলবো। কথাটা আর কিছু নয় নিরু, তোমাকে আমি বিয়ে করতে চাই, এটাই জানাতে চেয়েছিলাম। রাজীব নির্মলার দু হাত চেপে ধরল। তুমি কি আমায় মত দেবে নিরু? এখনো কি তোমার কিছু বুঝতে বাকি আছে? তোমার মতই তো আমার মত। পৃথিবী সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ রাজীব নির্মলার মিষ্টি মুখের মিষ্টি কথা স্বাভাবিকভাবেই বিশ্বাস করল। তারপর ওকে নিয়ে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে গিয়ে উপস্থিত হলো ফেরাজিনে। সব চালেই যে বাজিমাত করা যায় না, ভাগ্য সময় সময় বুঝিয়ে দেয় সে কথা মানুষকে। দস্তিদারকে যে চালে ঘায়েল করেছিল সেই চালে যে রাজীবও ঘায়েল হয়ে গেছে সে সম্পর্কে নির্মলার কোনো সন্দেহ ছিল না। এখন টাকাটা ভাঙাভাঙি বার করে নিতে পারলেই ঝামেলা মিটে যায়। কিন্তু ভাগ্য মন্দ হওয়ায় চাল এবার ফেঁসে গেল। এক অবিশ্বাস্য ঘটনায় রাজীবের চোখে ধরা পড়ে গেল নির্মলা। নির্মলাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরের দিন দুপুরে নিজের অফিস ঘরে বসে রাজীব মিল এক্সটেনশন সম্পর্কে নরেন গুপ্তর সঙ্গে কথা বলছিল। কাজের কথা শেষ হবার পর গুপ্ত বললেন, কিছু যদি না মনে করেন স্যার, তবে একটু অনধিকার চর্চা করতে চাই। কোনো গুরুগম্ভীর বিষয় অবতারণা করবেন বুঝতে পারছি, বলুন। আমি আপনাদের পুরনো কর্মচারী।
আপনার শুভর প্রতি দৃষ্ট রাখা আমার কর্তব্য বলে মনে করি। আহা, আপনি তো ভনিতা আরম্ভ করলেন মশাই। আসল কথাটা কি বলুন। কথাটা আপনার সোসাইটি ক্লাবে যাওয়া নিয়েই। জায়গাটা ভালো নয়, ওখানে আপনার যাওয়া আসা না করাই ভালো। আমি কোন সোসাইটি ক্লাবে যাই আপনাকে কে বলল? কয়েকদিন আগে আপনিই কথায় কথায় বলেছিলেন। জায়গাটা ভালো নয় বুঝলেন কিভাবে? আমাদের নতুন ব্লকের জন্য হার্ডওয়্যার সাপ্লাই দিচ্ছেন সুনীল দস্তিদার। তিনি বলছিলেন আগে নিয়মিত যাওয়া আসা ছিল এই ক্লাবে তাঁর। বড় ভালো লোক মিস্টার দস্তিদার, লাখ টাকার মালিক, কিন্তু সামান্য 2000 টাকার মাল কোথাও সাপ্লাই হলে নিজে গিয়ে তদারকি করেন। ওই ক্লাবের একটি মেয়ে 25,000 টাকা তাঁকে ঠকিয়ে দিয়েছে। রাজীবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সুনীল দস্তিদারকে ফোনে এখন পাওয়া যাবে? তিনি এখন আমাদের মিলে আছেন। এখানে আছেন? হ্যাঁ, ঘণ্টাখানেক হলো 1020 টাকার মাল নিজেই সঙ্গে করে নিয়ে এসেছেন। ফেরার আগে আপনার সঙ্গে দেখা করে যাবেন। কথাটা যখন তুললেন তখন এই সম্পর্কে তার সঙ্গে কিছু আলোচনা করে নেওয়া ভালো। তাকে ডেকে আনুন এখানে। নরেন গুপ্ত ঘর থেকে বেরিয়ে গেলেন। মিনিট 10 পরে ফিরে এলেন দস্তিদারকে নিয়ে। দস্তিদার রাজীবের চেয়ে বছর 6 বড় হবেন, সুপুরুষ। রাজীব তাকে বসতে অনুরোধ করল। তাকে পৌঁছে দিয়েই গুপ্ত ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। কথায় কথায় দস্তিদারের কাছ থেকে নির্মলা ঠিক কিভাবে তাকে ঠকিয়েছিল তার সবটাই জেনে নিল রাজীব। দস্তিদার যে ঘটনার কথা বললেন, নির্মলা তারই পুনরাবৃত্তি করে গেছে তার কাছে। চমৎকার! সাদা চোখে দুনিয়া দেখার দিন যে ক্রমেই চলে যাচ্ছে রাজীব বুঝতে পারছে। তবু দস্তিদারকে সে সম্পূর্ণ বিশ্বাস করবে না। একবার নির্মলাকে বাজিয়ে দেখবে। আরো 2-4 কথা বলার পর দস্তিদার বিদায় নিলেন। যাবার আগে আরেক দফা উপদেশ বর্ষণ করতে ভুললেন না। কাঁটায় কাঁটায় সন্ধ্যা 6টার সময় রাজীব ক্লাবে পৌঁছে সেখান থেকে নির্মলাকে নিয়ে লম্বা মোটর ট্রিপে বেরিয়ে পড়ল। রাজীবকে আজ চূড়ান্ত অভিনয়ের পর স্বরূপ প্রকাশ করতে হবে। নিজেকে সে যথাসম্ভব প্রস্তুত করেই এনেছে। গাড়ি যখন গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের ওপর এসে পড়ল তখন রাজীব বলল, আমাদের বিয়ের কথা বাড়ির কেউ জানতে পেরেছে কি? দাদাকে আকারে ইঙ্গিতে জানিয়েছিলাম। দাদাই বাড়ির সকলকে বলেছে। শুনে সকলেই খুব খুশি হয়েছেন। গুড নিউজ। এবার উৎপলের সঙ্গে কথা বলে বাকি সমস্ত পাকাপাকি করে ফেলি, কি বলো? রাজীবের দিকে আর চোখে তাকিয়ে নির্মলা বলল, আমি কি বলবো? কিছু বলবে না বুঝি? কাজ নেই কিছু বললে। মোট কথা বউ হয়ে ঘরে এসো, তাহলেই হবে। যাক, সেই সিনেমার ব্যাপারটা কি হলো? আচ্ছা, কাল মিস্টার গাঙ্গুলির সঙ্গে তোমার আলাপ করিয়ে দেব। তুমি কথাবার্তা বলে বুঝে নিও। টাকাটা 2-1 দিনের মধ্যে দিতে পারলে ভালো হয়। কোনো কথাবার্তা শুনে আমার দরকার নেই। তুমি যখন রয়েছো তখন আমি শুনে কি করব? চেক কালই দিতে পারবো। অ্যামাউন্ট কত? কত অ্যামাউন্ট বলতে পারবো না। আচ্ছা, রণেশবাবুর কাছ থেকে জেনে নিয়ে তোমাকে বলবো। নির্মলা রাজীবের কাজ ঘেঁষে বলল। রাজীব বলল, এইভাবে যদি আমরা ঘন্টার পর ঘন্টা এগিয়ে যেতে থাকি তাহলে কেমন হয়? খুব ভালো হয়। বিয়ের পর আমরা তাই যাব। আর কোনো কথা হলো না। দুজনে চুপচাপ। গাড়ির একটানা হালকা যন্ত্রের শব্দ ছাড়া আর কিছু কানে আসছে না। 10 মিনিট কাটলো এইভাবে। ধুর, এত চুপচাপ ভালো লাগে বুঝি? এবার তাহলে কাজের কথা আরম্ভ করি। কোন কাজের কথা? রাজীব রুমাল দিয়ে নিজের মুখ মুছে নিয়ে বলল, সুনীল দস্তিদারকে চেনো? নামটা শোনার সঙ্গে সঙ্গে এভারেস্টের চূড়া থেকে অতুল গহ্বরে তলিয়ে গেল নির্মলা। চুপ করে রয়েছে যে? চেনো তাকে? না। সেই ভদ্রলোক কিন্তু তোমায় চেনেন। মামুলি আলাপ নয়, গভীর অন্তরঙ্গতাই একসময় ছিল তোমার সঙ্গে তার। কি বলছো আজে বাজে? অন্তরঙ্গতা দূরে থাক। সুনীল দস্তিদার নামে আমি কাউকে চোখেই দেখিনি কখনো। বলো কি? তোমার চোখের বাহাদুরি আছে তো।
আমি কিন্তু জানি আজকের মতো সেদিনও যখন দস্তিদারের সঙ্গে মোটর বিহারে যেতে, তখন এইভাবেই ঘনিষ্ঠ হয়ে বসতে তার সঙ্গে। নির্মলার আর বুঝতে বাকি থাকে না, রাজীব অনেক কথাই জেনে ফেলেছে। তোমার মুখ থেকে এরকম কথা কখনো শুনবো আমি সত্যি ভাবিনি। আমার বিরুদ্ধে মিথ্যে করে কেউ কিছু বললো আর তুমি তাতেই নেচে উঠলে। শোনো নির্মলা, একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে অজস্র মিথ্যার অবতারণা করতে হয়, আমি জানি। তবু আমি তোমার কথাই মেনে নিলাম। কিন্তু আমি যা শুনেছি তা যে মিথ্যে, সে কথা তোমায় প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে দস্তিদারের সঙ্গে তুমি প্রেমের অভিনয় করনি। তোমাদের পারিবারিক বন্ধু রণেশ গাঙ্গুলির সিনেমার ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হবে। এ কথা আমায় যেমন বলেছ, দস্তিদারকে বলনি। পারবে প্রমাণ করতে? প্রমাণের কোনো প্রশ্নই ওঠে না। ওই নামের কোনো লোককে আমি চিনি না, সেটা তোমাকে আমি আগেই বলেছি। গাড়ির মুখ ঘোরাচ্ছি। দস্তিদারের বাড়ির ঠিকানা আমার জানা আছে। আশা করা যায় তিনি এখন বাড়িতেই আছেন। যদি তিনি তোমাকে চিনতে না পারেন, তাহলে আমি তোমার কথার সত্যতা মেনে নেব। নির্মলা ভয়ে ভাবনায় একেবারে মিয়ে পড়েছে। কাঁপা গলায় বলল, আমি কেন যাব তার বাড়ি? তুমি আমার কথায় আস্থা রাখতে পারছো না? মরমে মরে যাচ্ছি আমি। মরমে নয়, পাঁকে ডুবেই মরা উচিত তোমার। তুমি ভাবতেও পারোনি আমার সঙ্গে দস্তিদারের দেখা হয়ে যাবে। ভেবেছিলে একটা বোকা বড়লোক হাতের কাছে পেয়েছো, মিষ্টি কথায় ভুলিয়ে কিছু আদায় করে নিতে পারবে, তাই না? আর নিজের হারিয়ে ফেলা ভাবকে নির্মলা কিছুটা ফিরে পেল এবার। অভিনয় করে লাভ কি? রাজীবকে নেংড়ে একটা দোয়ানিও আর বেরোবে না, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। আমি আর কোনো রকম কোনো অপমানসূচক কথা শুনতে চাই না। আমাকে এক্ষুনি ক্লাবে পৌঁছে দিয়ে এসো। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। রাস্তার এক পাশে গাড়ি থামলো। নেমে যাও এখানে। নেমে যাব? এখানে কোথায় নামবো? কোথায় আবার? এই অন্ধকারের রাজ্যে, ঝোপঝাড় আর মাঠের মধ্যে তোমাকে ক্লাবে পৌঁছে দিয়ে আসবার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। আবার একরাশ ভয় নির্মলাকে গ্রাস করল। রাস্তার দুপাশের সীমাহীন অন্ধকার ওকে উৎকণ্ঠার শেষ প্রান্তে নিয়ে গেল। আমাকে এখানে নামিয়ে দিও না রাজীব। জায়গাটা ভালো নয়। ভালো নয় বলেই তোমাকে নামতে হবে। তোমার কি আমার উপর দয়াও হচ্ছে না? তোমার দয়া হয়েছিল আমার ওপর। মেয়েদের সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ আমাকে খেলার পুতুলের মতো নাচিয়েছ, উঠিয়েছ, বসিয়েছ নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে। তখন তো তোমার মনে হয়নি আমার উপর কতটা অকরুণ হচ্ছ? নেমে যাও। এখানে নামলে আমি ফিরবো কিভাবে? তাছাড়া কিভাবে বাড়ি ফিরবে সে দায়িত্ব আমার নয়, বরং আমি তোমায় বলতে পারি এখানে নামলে তোমার নিশ্চয়ই বিপদের সম্ভাবনা রয়েছে। গায়ে গহনা যখন রয়েছে তখন সেগুলো কেড়ে নেওয়ার মতো লোকের অভাব এখানে হবে না। ওইটুকুতে অবশ্য রেহাই পাবে না। যৌবনের ভার রয়েছে শরীরে, দৈহিক অত্যাচার কিছুটা সহ্য করতে হবেই। ভবিষ্যতে যাতে আর কারুর অনিষ্ট করতে না পারো, তাই এই শিক্ষা তোমাকে দিয়ে রাখছি। আমি নামবো না গাড়ি থেকে। কি করবে? জোর করে নামিয়ে দেবে? তোমাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার শক্তি আমার আছে, তা আমি করব না। সামনেই কোন নগর, আমার কারখানা ওখানেই। গাড়ি সমেত ওখানে গিয়ে দুটো দারোয়ানকে এখানে নিয়ে আসবো। তারা তোমাকে টেনে হিঁচড়ে নামিয়ে দেবে। কোনটা তোমার পক্ষে সম্মানের হবে চিন্তা করে দেখো। নিজে নেমে যাবে না? রাজীবের কথা শেষ হবার আগেই মরিয়া হয়ে নির্মলা নেমে পড়ল। এরকম শক্ত পাল্লায় পড়তে হবে ও কোনোদিন ভাবেনি। গাড়ি ছেড়ে দিল রাজীব। মুখ ঘুরিয়ে নিয়ে রওনা হলো কলকাতায়। রাজীব ভাবতে ভাবতে চলেছে, এতটা রূঢ় হওয়া বোধহয় তার পক্ষে ঠিক হলো না। কাল যদি এই ব্যাপারকে কেন্দ্র করে উৎপলরা আইনের কোনো পেঁচে ওকে ফেলার ব্যবস্থা করে,
ফেলতে যদি চায় ফেলবে, রাজীব তলিয়ে যাবে। তবু সে জঘন্য চরিত্রের একটি মেয়েকে উচিত শিক্ষা দিয়েছে, এও তো কম সান্ত্বনার বিষয় নয়। বলতে গেলে তার প্রেমের করুণ পরিণতির ওপর এই সান্ত্বনাই এখন একমাত্র প্রলেপ। বাড়ি ফিরে রাজীব রাতের খাওয়া সেরে ড্রয়িং রুমে প্রবেশ করতেই মেজ কাকার অয়েল পেন্টিংয়ের ওপর তার চোখ পড়ল। আর সেই সাথে মনে পড়ল মেজ কাকা তার বিয়ে ঠিক করেছিলেন বাচস্পতির মেয়ের সাথে। আর কোনো দিক না ভেবে পরের দিনই রাজীব চলে গেল তাদের গ্রাম বারুনিতে। সেখানে বাচস্পতির সাথে দেখা করে তার পরমা সুন্দরী মেয়ে প্রতিমাকে দেখে মুগ্ধ হয়ে কলকাতায় ফিরে এক শুভ দিনে 4 হাত এক করার ব্যবস্থাও সে করে ফেলল। অনেকদিন পরে লিটন স্ট্রিটের মজুমদার হাউস আনন্দে ঝলমলিয়ে উঠল। সাজু সাজু রব পড়ে গেল চারদিকে। বৌভাতে প্রচুর লোককে আমন্ত্রণ জানালো রাজীব। সোসাইটি ক্লাবের সভ্য ভাড়াও বাদ গেল না। বৌভাতের দিন আর সকলে এলেও নির্মলা এলো না। উৎপল অবশ্য ঠোঁটের ফাঁকে সিগারেট গোঁজা অবস্থায় গেও মেয়েকে বিয়ে করার জন্য রাজীবকে ব্যঙ্গ করল বটে, তবে রাজীব সেসবে পাত্তা দিল না। বরং মনে মনে ভাবল, টাকা যখন আছে তখন প্রতিমার আধুনিক হতে বাধা কোথায়? উৎপলের সমাজকে দেখিয়ে দেবে রাজীব তার স্ত্রীকে টপ অ্যারিস্টোক্রেট করতে পারে কিনা। বৌভাতের রাতে রাজীব যখন শোবার ঘরে ঢুকল, ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। প্রতিমা আনমনে বসেছিল খাটের ওপর। গ্রামের মেয়ে, শহরের চাকচিক্য ওর মধ্যে নেই, তবে রূপ আছে, অপর্যাপ্ত রূপ। রাজীবকে দেখে প্রতিমা উঠে দাঁড়ালো, লজ্জায় ভেঙে পড়ল না। বাসর ঘরে মহিলা কুল অতি অল্প সময়ের মধ্যে ওদের দুজনকে রেহাই দেওয়ায় দুজনের আলাপ পরিচয় ভালোভাবেই হয়ে গিয়েছিল। গ্রামের মেয়ে হলেও প্রতিমা বেশ সপ্রতিভ। ওর জড়তা আর আড়ষ্ট ভাব রাজীবকে বিরক্ত করে তোলেনি। ঘুম পাচ্ছে তোমার? রাজীব হালকা গলায় প্রশ্ন করল। না। এই বিরাট বাড়িতে নিজের বলতে তোমার আমি ছাড়া কেউ নেই। আর প্রথম একটু খারাপ লাগবে, আমি জানি। অল্প দিনের মধ্যেই তুমি সমস্ত কিছু মানিয়ে নিতে পারবে। প্রতিমা একটু চুপ করে থেকে বলল, কি করে জানলেন? রাজীব ওকে নিজের কাছে টেনে আনল। লোক দেখে আমি বুঝতে পারি। প্রতিমা সরে যাবার চেষ্টা করল। ও কি, সরে যাচ্ছ কেন? দরজা খোলা রয়েছে। থাক না দরজা খোলা, বললাম না কেউ নেই বাড়িতে। আর চাকর বাকরদের সাহস হবে না আড়ি পাতার। এরপর অনেক কথা হলো দুজনের, অর্থহীন অনেক কথা। শেষে রাত 2:30 বেজে যাবার পর রাজীব বলল, এবার ঘুমের বাড়ি পাহারা দেওয়া উচিত আমাদের, তাই না? কাল 7:30টার সময় মিলে যেতে হবে আবার। কালও মিলে যাবে? বিয়ে করেছি বলে কাজে ফাঁকি দেব, তবে সারাদিন থাকবো না, তাড়াতাড়ি ফিরে আসবো। একটা কথা আজই তোমাকে বলে দেওয়া দরকার, তোমাকে প্রচণ্ড রকমের আধুনিক হতে হবে। আমাকে আধুনিক হতে হবে? হ্যাঁ, মানে তুমি যে পরিবেশে বড় হয়েছো সেখানকার সমস্ত চাল চলন তোমাকে ভুলে যেতে হবে। আধুনিকতার ছাঁচে নিজেকে ঢেলে এখানকার ইঙ্গবঙ্গ সমাজে মিশে যেতে হবে। আমি কি পারবো? পারবে। আমার যখন টাকা আছে তোমার না পারার কোনো প্রশ্নই ওঠে না। শিক্ষিকেরা আসবেন, তাঁরাই তোমাকে এ বিষয়ে তালিম দেবেন। যাই হোক, শুয়ে পড়া যাক, এবার আলো নিভিয়ে দিয়ে এসো, ঘুমানো যাক। এক সপ্তাহের মধ্যে সমস্ত ব্যবস্থা হয়ে গেল। মোটা মাইনে দিয়ে মোট 4 জন শিক্ষিকাকে রাখা হলো। তাঁরা ইংরেজি, এটিকেট ম্যানার্স, আধুনিক সাজ পোশাক এবং মেকআপের পদ্ধতি ইত্যাদি প্রতিমাকে শেখাতে লাগলেন। দিন কেটে চলল। প্রতিমার শিক্ষাও ধাপে ধাপে এগিয়ে চলেছে। বছর 1.5 অতিক্রম করবার পর প্রতিমা রইল না, পরিণত হলো পামা মজুমদারে। এখনো অনর্গল ইংরাজি বলতে পারে। সাজ পোশাকে, চলনে বলনে ও এখন পুরো মাত্রায় আধুনিকা।
কে বলবে 1.5 বছর আগে প্রতিমা গ্রামের মেয়ে ছিল। প্রতিমার এই নিখুঁত রূপান্তরে রাজীব খুশি হলো। ইতিমধ্যে ওদের একটি বাচ্চা হয়েছে। রাজীব ছেলের নাম দিয়েছে রাজেশ। 6টার আগেই মিল থেকে রাজীব ফিরল আজ। প্রতিমাকে বলল, তৈরি হয় নাও, আমাদের বেরোতে হবে। কোথায় যাবে? গঙ্গার ধারে? না, তোমাকে নতুন এক জায়গায় নিয়ে যাব, আমাদের সোসাইটি ক্লাব। ভালো লাগবে তোমার সেখানে গিয়ে। খেয়ে নাও এসে, আমি তারপর তৈরি হয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে জামা কাপড় বদলে রাজীব ড্রয়িং রুমে এসে বসল। প্রতিমা তৈরি হয়ে এলো মিনিট 10 পরে। দুজনে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, রাজীবের দৃষ্টি পড়ল মেজ কাকার অয়েল পেন্টিং এর ওপর। চিত্রকর তার মুখে যে হাসির ছোঁয়া এঁকে রেখেছে, মনে হলো সেই হাসি যেন তার মুখে নেই। ওরা ক্লাবে পৌঁছলো 7টার অনেক পরে। সকলে সবিস্ময়ে তাকালো, রাজীবের দিকে নয় কিন্তু। সকলের দৃষ্টি রাজীবের পাশের উগ্র আধুনিক সাজে সজ্জিতা তন্নি তরুণীর ওপর। সভ্যরা সকলেই রাজীব মজুমদারের মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দিহান ছিলেন। তার মতো বিলেত ফেরত মিলেনিয়ার লোক যদি নিজের ইচ্ছায় গ্রাম্য মেয়েকে বিয়ে করে, তাহলে তাকে পাগলের পর্যায়ে ফেলাটা নিশ্চয়ই অন্যায় নয়। কিন্তু এ মেয়েটিকে সকল সভ্যাই বিস্ময়ের ধাক্কা খেয়েছেন। প্রতিমাকে কেউই চেনেন না। তাছাড়া গ্রামের মেয়ের কাছ থেকে এই আধুনিক চালচলন আশা করা যায় না কখনোই। তবে মজুমদার কি ছেঁড়া জুতোর মতন সেই গ্রাম্য মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য কোথাও থেকে এই আধুনিকাকে সংগ্রহ করেছে? তাই হবে। সকলের মনের ভাব বুঝতে পেরে অল্প হেসে রাজীব বলল, ইনি আমার স্ত্রী পামা মজুমদার। বৌভাতের দিন এনার সঙ্গে আপনাদের পরিচিত হওয়ার সুযোগ হয়নি। সকলে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। পামা মজুমদার, গ্রামের সেই লজ্জাবতী মেয়েটি। নির্মলা উপস্থিত ছিল ঘটনাস্থলে, রণেশও। 8 মাস হলো ওদের বিয়ে হয়ে গেছে। সেদিনের সেই তীব্র অপমান নির্মলা ভুলে যায়নি, কোনোদিন ভুলবে না। তবু রাজীবের বাহাদুরিকে প্রশংসা করল মনে মনে। 2 ঘন্টার উপর রাজীব ও প্রতিমা রইল ক্লাবে। পিয়ানোর সামনে বসে সুরের ঝংকার তুলল প্রতিমা। ইংরাজি সুরে বাংলা একটা গান গেয়ে চমৎকৃত করল সকলকে। সেদিনের পর থেকে নিয়মিতই তারা ক্লাবে এসেছে। এর মধ্যে কেটে গেছে 4 বছর। রাজীবের এখন মরবার ফুরসত নেই। অসম্ভব কাজের চাপ বেড়ে গেছে। জুট মিল ছিল, সম্প্রতি কাঁচের একটা কারখানা প্রতিষ্ঠা করেছে। ক্লাবে আর যেতে পারে না। মিল আর কারখানা নিয়ে হিমশিম খাচ্ছে। বাড়ি ফিরতে প্রতিদিন রাত 9টা হয়ে যায়। প্রতিমা একাই যায় এখন ক্লাবে। বলা বাহুল্য, রাজেশ মানুষ হচ্ছে আয়ার কাছে। অনেকদিন পর আজ রাজীবের ইচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে সন্ধ্যাটা ভালোভাবে কাটাবে। রবিবার সারাটা দিন ছুটি থাকে, কিন্তু সন্ধেবেলা আধ ঘন্টা সময় পাওয়া যায় না। রাজ্যের অ্যাপয়েন্টমেন্ট তখন। অনেক তাড়াতাড়ি করেও 7:30টার আগে রাজীব বাড়ি ফিরতে পারল না। প্রতিমা বাড়ি ছিল না। চাকরদের কাছে সংবাদ পাওয়া গেল ও ক্লাবে গেছে। 8:30টার আগে বাড়ি ফেরে না। এত রাত অব্দি প্রতিদিন ক্লাবে থাকেও। আরেকটা বিষয়ে রাজীবকে বিস্মিত করল, প্রতিমার জন্য যে গাড়ি নির্দিষ্ট আছে সে গাড়ি ও ব্যবহার করে না, ক্লাবে যায় ট্যাক্সি করে। রাজীব ক্লাবে ফোন করতে রুনু চৌধুরী জানালেন প্রতিমা সেখানে যায়নি। রাজীব রিসিভার নামিয়ে রাখল। বেহারাকে 1 কাপ কফি দিতে বলে বসলো গিয়ে ড্রয়িং রুমে। অনেকদিন পরে মেজ কাকার অয়েল পেন্টিং এর দিকে তাকালো। মনে হলো তার মুখে ধিক্কারের হাসি। সময়ে সময়ে মেজ কাকার হাসির ভাব কেন পাল্টে গেছে রাজীব বুঝতে পারে না। 1 ঘন্টা দেড়েক পত্রিকার পাতা উল্টেই কাটিয়ে দিল। প্রতিমা ফিরল 9টার সময়। রাজীবকে ড্রয়িং রুমে দেখে বিস্মিত গলায় বলল, তুমি কখন এলে? প্রায় 1.5 ঘন্টা হবে। কোথায় গেছিলে? কোথায় আবার? ক্লাবে। রাজীবের মনে একটা বাঁকা প্রশ্ন ধুমায়িত হলো। তবু সে স্বাভাবিক গলায় বলল, তাই বলো। আমি ভাবছিলাম
সিনেমা গেছো বুঝি? সিনেমা দেখতে আমার ভালো লাগে না। সন্ধে হতেই ক্লাবে চলে গিয়েছিলাম, এতক্ষণ ওখানেই ছিলাম। রাজীব হাত ধরে টেনে প্রতিমাকে নিজের পাশে এনে বসালো, দুহাত দিয়ে ওকে কাছে টেনে আনলো নিবিড়ভাবে। সন্দেহাতীতভাবে প্রমাণিত হচ্ছে যে কোনো কারণেই হোক প্রতিমা তাকে মিথ্যে কথা বলছে। তবু সে ও সম্পর্কে কিছু না বলে বলল, যত দিন যাচ্ছে ততই সুন্দর হয়ে উঠছো। কে বলবে তোমার 4 বছরের ছেলে আছে? প্রতিমা ভ্রুভঙ্গি করে বলল, থাক, আর এত সোহাগে দরকার নেই। নেই কেন? কাজের ফাঁকে ফাঁকে তোমার সুন্দর মুখ যখন মনে পড়ে যায় তখন কি যে ভালো লাগে কি বলবো। আমারও সারা দিন তোমার কথা মনে পড়ে। এক এক সময় ইচ্ছে করে লাঞ্চের সময় চলে যাই তোমার কাছে। তুমি খেতে থাকো আর আমি চুপটি করে বসে থাকি সামনে। তা গেলেই তো পারো। প্রতিমা সরে এলো রাজীবের কাছ থেকে। আর তোমার সঙ্গে বকতে পারি না বাপু, খিদে পেট জ্বলে যাচ্ছে। চলো ডিনারটা সেরে নিই, তারপর বিছানায় শুয়ে শুয়ে গল্প করা যাবে। রাজীব ও প্রতিমা ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলো। এগুতে এগুতে রাজীব বলল, ট্যাক্সিতে করে ক্লাবে যাও কেন? কেন আবার? এমনি। কাল থেকে নিজের গাড়িতেই যাবে। বেশ। দিন 4 পরে আবার সকাল সকাল বাড়ি ফিরল রাজীব। প্রতিমা যথারীতি বাড়িতে অনুপস্থিত। আজ আর ক্লাবে ফোন করলো না। ভ্রু কুঁচকে মিনিট কয়েক চিন্তা করে নিল, তারপর রওনা হলো ক্লাবের উদ্দেশ্যে। ক্লাবে পৌঁছতেই রুনু চৌধুরী রাজীবকে সাদরে আহ্বান জানালেন। অনেকে এগিয়ে এসে অনুযোগ জানালেন তার নিয়মিত ক্লাবে না আসার জন্য। রাজীব লক্ষ্য করল প্রতিমা এখানে নেই। রুনু চৌধুরী বললেন, মিসেসকে আনলেন না কেন? তিনি মার্কেটিংয়ে বেরিয়েছেন। মিথ্যার আশ্রয় নিতে হলো অগত্যা। আপনি তো বছর 2 ধরে ক্লাবে আসা বন্ধই করেছেন। মিসেস মজুমদার আসতেন, তিনিও বোধ হয় মাস 8 হলো তো আসেননি। আপনারা সকলে ক্লাবকে বয়কট করলে কিভাবে চলবে বলুন তো? হ্যাঁ, রুনু চৌধুরীর অনুযোগের উত্তরে রাজীব একটু হাসল, কিন্তু তার বুকের মধ্যে গুরু গুরু রব তুলে ঢাক বাজছে। সেদিন বলল, নিয়মিত ক্লাবে যায়। 8 মাস কোথায় যায় তাহলে? অথচ প্রতিমা এখানে যে আসে না তা তো প্রমাণিত হয়ে গেল। তাকে লুকিয়েই বা যায় কেন? আরো 2-4 কথা বলার পর ওখান থেকে বিদায় নিল রাজীব। ঘোরালো চিন্তা ভোঁতা ছুরির মতোই রাজীবের মনকে টুকরো টুকরো করে কাটতে আরম্ভ করেছে। সে ক্লাব থেকে বেরিয়ে দ্রুত পায়ে গাড়িতে উঠতে যাবে, এমন সময় বাধা পেল। বাধা দিল নির্মলা। চিনতে পারছো? কে নির্মলা? চিনতে না পারার তো কোনো কারণ নেই। নির্মলা আরো এগিয়ে এসে বলল, আমি যে আবার তোমার সঙ্গে কথা বলতে আসবো নিশ্চয়ই ভাবতে পারোনি, বলো? তুমি যে প্রথম শ্রেণীর বেহায়া তা আমার জানা আছে। চলি এখন। খুব ব্যস্ততা দেখছি। বউকে খুঁজতে যাচ্ছ বোধহয়। তার সন্ধান যে এখন পাবে তা কিন্তু মনে হয় না, জানো। গাড়িতে উঠতে গিয়েও থামলো রাজীব। প্রশ্ন করলো দ্রুত গলায়, কি বলতে চাইছো তুমি? কথাটা শুনতে তোমার ভালো লাগবে না। অবশ্য তোমাকে বলবার জন্যই তো আমি এখানে অপেক্ষা করছিলাম। তোমার পামাকে এখন পাবে সুমিত ভদ্রর প্রাইভেট চেম্বারে। সুমিত ভদ্র? সে কে? একজন স্ট্রাগলিং ব্যারিস্টার। বাপ অনেক টাকা রেখে গেছে। তোমার শ্রীমতী এখন তারই হৃদয় বল্লভা। নির্মলা! চোখ রাঙাচ্ছ কাকে? আমি কি তোমার কেনা বাঁধি? লজ্জা করে না তোমার? নিজের স্ত্রীকে গ্রিপে রাখতে পারো না? আমাকে তুমি অপমান করেছিলে, তার প্রতিশোধ আমি এইভাবে নিয়েছি। লম্পট সুমিত ভদ্রর সঙ্গে পামার আলাপটা আমি করিয়ে দিয়েছি। তুমি আমার সর্বনাশ করে আমাকে যে বিয়ে করনি সে কথাও বলেছি তাকে। এ কথা সত্য নয়। না হোক, তবু তাকে বলেছি। আমার কথা বিশ্বাসও করেছে তোমার প্রিয়তমা। আচ্ছা, আর সময় নষ্ট করব না তোমার। গুড নাইট রাজীব। কথা শেষ করে নির্মলা বারান্দায় গিয়ে উঠল। রাজীব রাগে কাঁপতে কাঁপতে গাড়িতে উঠল গিয়ে। ঝড়ের বেগে ফিরে এলো বাড়িতে।
প্রতিমা তখনও ফেরেনি। বেহাদের অবাক করে দিয়ে অস্থিরভাবেই পোর্টিকোতেই পায়চারি করতে লাগলো রাজীব। প্রতিমা ফিরল 9:30, ট্যাক্সিতে করেই ফিরল। পোর্টিকোতে রাজীবকে পায়চারি করতে দেখে বিস্মিত গলায় বলল, ব্যাপার কি? তুমি এখানে ঘুরঘুর করছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ড্রয়িং রুমে এসো, কথা আছে। আমি ভীষণ ক্লান্ত। জামা কাপড় বদলাই গিয়ে খাবার টেবিলে বরং কথা হবে। না, খাবার টেবিলে নয়, এক্ষুনি কথা বলতে চাই, এসো। রাজীবের গম্ভীর মুখ আর ভারী গলার আওয়াজে ভয় পেয়ে গেল প্রতিমা। কোনো প্রতিবাদ না করে ড্রয়িং রুমে গেল স্বামীর পেছু পেছু। কাঁপা গলায় বলল, কি বলবে বলো। কোথায় গেছিলে? ও, দেরি হয়ে গেছে বলে রাগ করেছো? কাল থেকে আর দেরি হবে না, 8টার সময় ফিরে আসবো, দেখো। প্রশ্ন এড়িয়ে যেও না, কোথায় গেছিলে? কোথায় আবার? ক্লাবে। রাজীবে মিথ্যে কথাটা শুনবার জন্যই অপেক্ষা করছিল। মিথ্যে কথা বলছো, ক্লাবে যাওনি তুমি। না মানে থাক, একটা মিথ্যাকে ঢাকতে আর একটা মিথ্যার অবতারণা করো না। শুধু আজ নয়, গত 8 মাসের মধ্যে তুমি ক্লাবে যাওনি। নিয়মিত কোথায় যাও? কোথায় যাও বলো। প্রতিমা নিজের ভীতভাব কাটিয়ে উঠেছে এতক্ষণে, আর দুর্বলতা প্রকাশ করলেই ভীষণভাবে কোণঠাসা হয়ে পড়তে হবে। ও গম্ভীর গলায় বলল, তুমি যদি ওই ভঙ্গিতে আমাকে প্রশ্ন করো, আমি কোনো উত্তর দিতে পারবো না। দেওয়ার মতো সুস্থ উত্তর তোমার কাছে নেই, তা আমি জানি। নেই কেন? আছে। তুমি বস্তিতে বাস করা স্বামীর মতো স্ত্রীর ওপর জুলুম চালাবার উপক্রম করছো, তাই কোনো উত্তর দেব না। প্রতিমা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। রাজীব ওর পথ রোধ করলো। বলতে হবে তোমায়, তোমায় বলতে হবে, আমি শুনতে চাই। বলবো না। প্রতিমা! মারবে নাকি? প্রয়োজন হলে মারবে আমাকে? উফ, আর বস্তির সঙ্গে কোনো তফাৎ রইল না। দোষ করার পরে গালাগালি করতে লজ্জা করে না? ভাবছো আমি কিছু জানি না? সব জানি। স্কাউন্ডাল সুমিত ভদ্রর সাথে মেলামেশা করছো আমাকে লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, জোকের মুখে নুন পড়ল যেন। দরজা ধরে নিজেকে কোনো রকমের সামলালো প্রতিমা। কয়েক সেকেন্ডের মধ্যে নিজের দুর্বলতা জয় করে বলল, লুকিয়ে নয়, প্রকাশ্যেই মেলামেশা করি। কেন করো? জানতে চাই, বলো। এর জন্যে সম্পূর্ণ দায়ী তুমি। আমি গ্রামের মেয়ে, দুনিয়ার এত হালচাল জানতাম না। তুমি আমাকে সোসাইটি গার্ল করে তুললে, তারপর দিনের পর দিন আমাকে উপেক্ষা করে ব্যবসা নিয়ে মেতে রইলে। আমার সময় কাটবে কিভাবে? শেষ পর্যন্ত তাই আমি সুমিতকে বন্ধু হিসেবে বেছে নিয়েছি। বন্ধু? বর্তমানে সেই লোকটার সঙ্গে তোমার কি সম্পর্ক তাও আমি জানতে পেরেছি। অভিজাত 2 নারী পুরুষের কথা কাটাকাটি সত্যি বস্তি বাড়ি পর্যায়ে এসে পৌঁছলো। নিজের চরিত্রের কথা মনে রেখে পরকে বিচার করতে এসো। হ্যাঁ, আমিও সব জানি। ওই নির্মলা, ওকে নিয়ে কেলেঙ্কারির চূড়ান্ত করেছো তুমি। বেহায়াপনা আর বেলেল্লাপনার ওরকম চূড়ান্ত দৃষ্টান্ত আর কেউ দেখাতে পারেনি। মিথ্যে কথা। নির্মলার সঙ্গে আমার আলাপ ছিল, তাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, ব্যাস এই পর্যন্ত। শুধু বিয়ে করতে চাওনি, বিয়ে করার লোভ দেখিয়ে দিনের পর দিন তার সঙ্গে অবৈধ যোগাযোগ বজায় রেখেছিলে। সব শুনেছি, নির্মলার মুখ থেকেই শুনেছি। মিথ্যে কথা বলেছে তোমাকে, বিশ্বাস করো ডাহা, মিথ্যে কথা বলেছে তোমাকে। কোনো মেয়ে নিজের সম্পর্কে এই সমস্ত বাজে কথা বলতে পারে না। সকলে মিথ্যে কথা বলছে, আর তুমি সত্যবাদী যুধিষ্ঠির। রাজীব প্রতিমার 2 হাত চেপে ধরল। এবার একটা ব্যাপারকে নিয়ে তুমি মাথা গরম করছো। যেতে দাও ও সমস্ত, যা হবার হয়ে গেছে। আমরা এবার থেকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলতে পারি। প্রতিমা এক ঝটকায় নিজের 2 হাত ছাড়িয়ে নিয়ে বলল, আন্ডারস্ট্যান্ডিং? যেভাবে আছি ভালো আছি। ও ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। দিনের পর দিন গড়িয়ে যাচ্ছে। এক বাড়িতে বাস করলেও রাজীবের সঙ্গে প্রতিমার আর কোনো সম্পর্ক নেই। সমস্ত কিছু প্রকাশ হয়ে পড়ায় প্রতিমা এখন বেপরোয়া। লুকিয়ে চাপিয়ে আর কিছু করে না। প্রকাশ্যে সুমিতের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করে। হাত কামড়াতে থাকে রাজীব। এক সময় ইচ্ছে করে গুলি করে সুমিত ভদ্রকে শেষ করে দেয়, আবার ইচ্ছেকে দমন করতে হয় প্রবলভাবে।
সুমিত ভদ্রর দোষ কোথায়? সম্পূর্ণ দোষ তার। প্রতিমাকে আধুনিকা তৈরি করতে গিয়ে নিজের অজান্তেই তাকে হারিয়ে ফেলেছে ও। রাজীব নিজের রাগকে কোনো রকমে সামলে রেখেছে। এই সময় ওকে ব্যবসার কাজে ইংল্যান্ডে যেতে হলো। প্রায় 1 বছর পর দেশে ফিরে বাড়িতে যখন পা দিল তখন রাত 10টা। প্রতিমাও ফিরল মিনিট 20 পরে। রাজীবকে দেখেও দেখল না, চলে গেল নিজের ঘরে। মনে হলো টলছে, বিচিত্র নয়। আজকাল হয়তো ড্রিঙ্ক করতেও আরম্ভ করেছে। মজুমদার বাড়ির বউ মদ খেয়ে রাত 10:30টার সময় টলতে টলতে বাড়ি ফিরছে। প্যারিসে রাজীবকে প্রতিমা চিঠি দিয়েছিল, লিখেছিল ও আর একসঙ্গে থাকতে চায় না, ভারতে ফিরে এসেই যেন ওর আলাদা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু প্রতিমার অবস্থা দেখে তার মন অত্যন্ত তিক্ত হয়ে উঠল। রাজীব মনস্থির আগেই করে রেখেছে, হেস্তনেস্ত এখনই করে ফেলবে। কায়রোর হোটেলে পরা পোশাক না বদলেই রাজীব প্রতিমার ঘরে গেল। প্রতিমা খাটের উপর আড় হয়ে পড়েছিল। অ্যালকোহলের গন্ধে ভরে গেছে চারদিক। সন্ধ্যের অবকাশ নেই, মদ খেয়েছে সে। প্রতিমা রাজীবের দিকে তাকালো। কিছু বলবে? তুমি আমাকে একটা চিঠি দিয়েছিলে, সে বিষয়ে খোলাখুলিভাবে আলোচনা করতে চাই। বিছানায় উঠে বসল প্রতিমা। অলস ভঙ্গিতে একবার কাঁধ নাচিয়ে নিয়ে বলল, আলোচনা করবার তো বিশেষ কিছু নেই। আমার বক্তব্য তোমায় লিখে জানিয়েছি। আবার কি, আলাদা থাকার ব্যবস্থা করে দিলেই চুকে যায়। শুধু আলাদা থাকার ব্যবস্থা কেন, আমাদের দুজনের সমস্ত সম্পর্ক চুকিয়ে দিলেই তো ভালো হয়। সমস্ত সম্পর্ক? আমি সমাজের একজন গণ্যমান্য লোক, নিশ্চয়ই স্বীকার করবে। তোমার জন্য আমি নিজের সম্মানকে আর খোয়াতে চাই না। তাছাড়া আমার টাকা পয়সায় যা ইচ্ছে করে বেড়াবে তাও আমি পছন্দ করছি না। সুতরাং ঘাড় বেঁকিয়ে প্রতিমা বলল, ডাইভোর্সের কথা বলছো? কোর্ট অবধি গিয়ে যদি কেলেঙ্কারি বাড়াতে চাও বাড়াতে পারো, আমার আপত্তি নেই। তবে মিউচুয়ালি ব্যবস্থা করে নিলেই ভালো হয়। বউবাজারের বাড়িটা খালি হয়েছে, আমি ওখানে উঠে যাচ্ছি। মাসে মাসে আমাকে 1,500 টাকা দিলেই চলবে। কত? 1,500 টাকা? ওর চেয়ে কমে আমার মাস চলবে বলে তো মনে হয় না। ভেবে দেখো রাতভর। রাজীব আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। পরের দিন সমস্ত কথা শুনে ফ্যামিলি লয়ার ওই কথাই বললেন। রাজীবও ভেবে দেখল, আন্তরিক সম্পর্ক যখন কোনো মতেই বজায় রাখা সম্ভব হচ্ছে না, তখন এই ভালো। হিন্দু বিয়ে, সুতরাং ডিভোর্স করা যাবে না। অথচ প্রতিমার চাহিদা মতো মাসোয়ারা দিতে না চাইলে ও হয়তো খোরপোশ আদায়ের জন্য কোর্ট অবধি যাবে। তার চেয়ে 1,500 টাকা দেওয়া ভালো। আর কিছু না হোক, রাজীব শান্তিতে বাড়িতে থাকতে পারবে। দিন 5 মধ্যে প্রতিমা বউবাজারের বাড়িতে উঠে গেল। রাজেশও গেল তার সঙ্গে। বাড়িখানা আগেই সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল। প্রতিমা আলাদা হবার পরও কিন্তু রাজীবের মনে শান্তি এলো না। প্রতিদিনই কোনো না কোনো সূত্রেই তার কানে আসতে লাগলো প্রতিমার কেচ্ছা কাহিনী। কান তার ছালাপালা হয়ে উঠল। এক পর্যায়ে গিয়ে রাজীব ঠিক করল রাজেশকে প্রতিমার সাথে রাখা যাবে না। সেই নিয়ে প্রতিমার সাথে কথা বলে রাজেশকে কনভেন্টে দেওয়ার কথা বললে প্রতিমা রাজি হলো বটে, তবে রাজেশকে কনভেন্টে সে ভর্তি করবে এবং তার পড়াশোনার খরচ রাজীবকে তার হাতে দিতে হবে এই শর্তে। সেদিন রাতে নিজের ড্রয়িং রুমে বসে রাজীব এসবই চিন্তা করছিল। অবশেষে সে ভাবল রাজেশকে প্রতিমার কাছে আর রাখা চলবে না। ভয় দেখিয়ে জোর করে নিয়ে আসতে হবে, আর মান সম্মানের ভয় করলে আর চলবে না। এর জন্যে প্রতিমা যদি কোর্ট অবধি যায়, যাক। রাজীব শোবার ঘরে ফিরে গেল। চাবি খুলে দিরাজের মধ্যে থেকে রিভলভার বার করে পকেটে রাখল। প্রতিমা কোনো গোলমাল করবার চেষ্টা করলে, চেষ্টা কি, গোলমালও করবেই। রিভলভার দেখিয়ে ভয় দেখাবে তখন। যে গ্রাম্য মেয়েকে সে তথাকথিত পৃথিবীর আলো দেখিয়েছে, তার কাছে বারবার হেরে যেতে রাজীবের মোটেও ভালো লাগে না। বউবাজারের বাড়িতে রাজীব যখন পৌঁছলো তখন 10টা বেজে গেছে। দুজন চাকর আর আয়া তটস্থ হয়ে উঠল। জানা গেল প্রতিমা বাড়ি নেই, সন্ধ্যার সময় বেরিয়েছে।
রাজেশ ঘুমোচ্ছে উপরের ঘরে। ভালোই হলো, এখনকার মতো অন্তত গোলমাল এড়িয়ে যাওয়া সম্ভব হলো। রাজীব ওপরে গিয়ে ঘুম থেকে তুলল রাজেশকে। অসময়ে বাপকে দেখে ছেলের মিষ্টি মুখে বিস্ময়ের ছায়া নামল। অনভ্যস্ত হাতে রাজেশকে জামা কাপড় পরিয়ে বাড়িতে যাওয়ার জন্য যখন রাজীব নিচে নামল, সেই সময় বাইরে গাড়ি থামার শব্দ পাওয়া গেল। নিশ্চয়ই প্রতিমা এলো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। গোলমাল এড়িয়ে যাওয়া গেল না। কথাবার্তা ও হাসির শব্দ ভেসে আসতে লাগলো বাইরে থেকে। প্রতিমা একা নয়, সঙ্গে আরেকজন কেউ আছে। রাজীব রাজেশকে নিয়ে সরে এলো আড়ালে। প্রতিমা ঘরে এলো একজন সুবেশ যুবকের সঙ্গে। প্রতিমা বলল, তুমি এবার যাও সুমিত, রাত হলো। সুমিত ভদ্র কায়দা করে হেসে বলল, যেতে ইচ্ছে করছে না তোমায় ছেড়ে। আচ্ছা, এইভাবেই চলবে নাকি চিরকাল? চিরকালের ভাবনা পরে, এখন তো চলুক। কাল কটায় আসছো? সুমিত চাপটে ধরল প্রতিমাকে। ঠিক 8টায় আসবো। বিদায় নেবার আগে পাথেয় সংগ্রহ করবার জন্যেই বোধহয় সুমিত ভদ্র মুখ নামিয়ে আনলো। বাত সাধল রাজীব। আড়াল থেকে বেরিয়ে এলো। তার সমস্ত শরীর থেকে আগুন ঠিকরে বেরুচ্ছে। সে চিৎকার করে বলল, চমৎকার! মনে হচ্ছিল সিনেমার শুটিং দেখছি। অপ্রত্যাশিতভাবে রাজীবের আবির্ভাবে প্রতিমা কাঠ হয়ে গিয়েছিল। সুমিত ভদ্র ঘাবড়ে গিয়েও সামলে নিল নিজেকে। উপেক্ষার দৃষ্টি এনে তীক্ষ্ণ গলায় বলল, কে লোকটা? অবশ্য আগেই প্রতিমার কাছ থেকে সরে এসেছিল। রাজীব ফেটে পড়ল, এবারে আমার। ইউ ইডিয়েট! গেট আউট! গেট আউট! পরে স্ত্রীর সঙ্গে ইলিগাল কানেকশন রাখা তোমার মতো লোকদের চাপকে লাল করে দেওয়া উচিত। এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ, হাউ ড্যার ইউ! কিকড আউট হতে চাও? সুমিত ভদ্র আর দাঁড়ালো না। প্রতিমা নিজেকে আর ঠিক রাখতে পারল না। ঝলকে ঝলকে রক্ত নেমে আসছে ওর মুখের ওপর। রাগে প্রবলভাবে নিজের কাঁপা দেহটাকে টেবিলে ধরে দাঁড় করিয়ে তীব্র গলায় বলল, অসভ্য জানোয়ার কোথাকার! তুমিও বেরিয়ে যাও বাড়ি থেকে। যে অবস্থায় ধরা পড়ে গেলে তাতে তোমার লজ্জায় মরে যাওয়া উচিত। তা নয় আবার গালাগালি করছো। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর নয়। ইচ্ছে করছে তোমাকে গুলি করে ঝাঁঝরা করে দিই। গ্রামের পুরুত বাচস্পতির মেয়ে কক্ষর গোমাংস ছিল তোমার কাছে। আমি তোমাকে দুনিয়া চেলাম। আমি সেই তুমি শিক্ষার অমর্যাদা করে বেলেল্লাপনা করছো। তোমার আর কিছু বলার আছে? তোমাকে আর কিছু বলার আমার প্রবৃত্তি হয় না। এবারে আইন কথা বলবে। কোনো রকম আর্থিক সাহায্য তুমি আর পাবে না। কাল সকালে বাড়ি থেকে যদি বেরিয়ে না যাও, পুলিশ তোমাকে অপমান করে বার করে দেবে। মগের মূল্যক নাকি? আমি তোমার বিরুদ্ধে অনেক চার্জ জানতে পারি। আদালতের দরজা আমার কাছে বন্ধ নয়। আদালতে যেতে পারো, দেখা যাবে মোকদ্দমা লড়তে রেস্তোকে জোগায়। ফুটপাতে যখন গিয়ে দাঁড়াবে, দুনিয়ার আসল রূপ দেখতে পাবে তখন। সুমিত ভদ্রর মতো প্রাণের বন্ধুরা তখন এগিয়ে আসবে না। রাজীব রাজেশকে নিয়ে বাইরের দরজার দিকে এগোলো। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? বাড়ি। ওকে নিয়ে যাওয়া হবে না। রাজীব এই কথা গ্রাহ্যের মধ্যে না এনে এগোলো। প্রতিমা ছুটে এসে ছেলেকে ধরবার চেষ্টা করলো। রাজীব এক ধাক্কায় ফেলে দিল ওকে। একটা টিপয়ের উপর প্রতিমা হুড়মুড়িয়ে পড়ে গেল। যন্ত্রণায় কাতরে উঠল। তারপর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে টেবিলের ওপর থেকে ব্রোঞ্জের টেবিল ল্যাম্পটা তুলে নিয়ে সজোরে রাজীবের ঘাড়ে আঘাত করল। পরিস্থিতি সম্পূর্ণ নাটকীয় হয়ে উঠল। আচমকা আঘাতে রাজীবের শরীর ঝনঝনিয়ে উঠল। আঘাতের জায়গায় চামড়া ছিঁড়ে গিয়ে রক্ত বেরিয়ে এলো। টেবিল ল্যাম্পের বাল্বের পাতলা কাঠ ছড়িয়ে পড়ল ঘরের এখানে ওখানে। প্রতিমা রাজীবকে আঘাত করেই বাইরের দিকে দরজা বন্ধ করে দাঁড়ালো ছিটকিনি আড়াল করে।
রাজেশ মা বাবার কাণ্ড কারখানায় ভেবাচেকা খেয়ে গেছে। তার একটা হাত বাবার মুঠোর মধ্যে। রাজীব মাথা ঘুরিয়ে একবার ক্ষতস্থানটা দেখে নিল। ব্রোঞ্জের ভারী টেবিল ল্যাম্পটা তখনও প্রতিমার হাতে রয়েছে। ও হাঁপাতে হাঁপাতে বলল, রাজেশকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে আবার আমি মারবো। আর কোনো উপায় নেই। প্রতিমা রাজীবকে বাধ্য করেছে। পকেট থেকে রাজীব রিভলভার বার করলো। সরে দাঁড়াও, আমি ধৈর্যের শেষ সীমায় এসে উপস্থিত হয়েছি। আমাকে আর ঘাঁটালে গুলি চালিয়ে দেব। ফাঁকা আওয়াজে আমি ভয় পাবো না। রাজেশকে রেখে তুমি জাহান্নামে যেতে চাও, যেতে পারো। রিভলভার দেখিয়ে ভয় দেখানো হচ্ছে, ছোট লোকই তোর চমর। এরপর নিজেকে সংযত রাখা যায় না। রাজীবও রাখতে পারেনি। তবু ট্রিগারে আঙুলের চাপ চড়ে হোক তা সে চায়নি। কিন্তু সেই না চাওয়া জিনিসটাই ঘটে গেল। সেফটি ক্যাচ যে আগেই তোলা আছে এ কথা তার তো জানা ছিল। একবার নয়, পরপর দুবার গুলি খেয়ে আর তো চিৎকার করে প্রতিমা ঘুরে পড়ে গেল মেঝে। ফিনকি দিয়ে রক্ত ছুটল। ওর সমস্ত শরীর দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। রাজীব হতবুদ্ধি হয়ে গিয়েছিল। নিজেকে মুহূর্তের মধ্যে সামলে বাড়ির চাকর রামুকে ডাক্তার ডাকতে পাঠিয়ে দিল। এদিকে রিভলভারের আওয়াজে রাজেশের মূর্ছার মতো হয়েছে। রাজীব আয়াকে ডেকে উপরে নিয়ে যেতে বলল। ফিনকি দিয়ে রক্ত আর পড়ছে না। প্রতিমার দামি শাড়ি বেয়ে চটচটে রক্ত গড়িয়ে চলেছে। যন্ত্রণায় ওর শরীর আর কুঁকড়ে যাচ্ছে না, নিষ্কম্প হয়ে গেছে। রাজীব অনড় হয়ে দাঁড়িয়ে রইল। হন্তদন্ত হয়ে ডাক্তার মিত্র ঘরে ঢুকলেন। মজুমদার পরিবারের সঙ্গে তাঁর পরিচয় অনেক দিনের। চাকরের মুখেই তিনি অবিশ্বাস্য কথাটা শুনেছিলেন। ঘরে ঢুকে দ্রুত পরীক্ষা করলেন প্রতিমাকে। রাজীব তার দিকে সাগ্রহে তাকিয়ে রইল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, মারা গেছে প্রতিমা। প্রতিমাকে রাজীব মেরে ফেলল। বুকে হাহাকার নিয়ে গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে রাজীব বলল, ডাক্তার মিত্র, আপনাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন। থানায় খবর পাঠিয়ে দিন, আমি পুলিশের জন্য বাড়িতে অপেক্ষা করব। রাজীব ঘর থেকে বেরিয়ে গেল। রাত 1:30টার সময় পুলিশ এলো। ডাক্তার মিত্রর কাছ থেকে সংবাদ পেয়ে বউবাজারের বাড়ি গিয়ে মৃতদেহের ব্যবস্থা করে এবং চাকরদের এজাহার নিয়ে ইন্সপেক্টর এ বাড়িতে এলেন। রাজীব এই সময়ের মধ্যে নিজের উইল লিখে ফেলেছে। নিজের হাতে লিখেছে, কাজেই সাক্ষীর প্রয়োজন নেই। স্থাবর অস্থাবর সমস্ত কিছু সে রাজেশকেই লিখে দিল। শুধু সাবালক না হওয়া পর্যন্ত দত্ত চৌধুরী অ্যাটর্নি ফার্ম ওকে গাইড করবে। ব্যক্তিগত আলাপ না থাকলেও রাজীবের মতো বিখ্যাত শিল্পপতির নাম ইন্সপেক্টরের অজানা ছিল না। তিনি কিভাবে কথা আরম্ভ করবেন প্রথমে স্থির করতে পারলেন না। অন্যান্য সাধারণ হত্যাকারীর সঙ্গে এর পার্থক্য আকাশ পাতাল। রাজীবই প্রথম কথা বলল। আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম ইন্সপেক্টর। একটা স্টেটমেন্ট দিতে হবে স্যার। স্টেটমেন্ট দেব, থানায় গিয়েই দেব। ভালো কথা, আমি আমার অ্যাটর্নির সঙ্গে একবার দেখা করতে চাই। প্রাথমিক কাজকর্মগুলো চুকে যাক, তারপর না হয় সে ব্যবস্থা করে দেবো। রাজীব মেজো কাকার অয়েল পেন্টিংয়ের দিকে আর তাকালো না। মাথা নত করে ইন্সপেক্টরকে অনুসরণ করল। যথাসময় কেস উঠল কোর্টে। চাঞ্চল্যকর কেস। চারদিকে হই হই পড়ে গেল। একজন তরুণ শিল্পপতি তার সুন্দরী স্ত্রীকে গুলি করে মেরেছে। এরকম অবিশ্বাস্য ঘটনা নিয়মিত ঘটে না, কাজেই জনসমাজে চাঞ্চল্য আসবে। রাজীব পুলিশের কাছে খুন করবার কথা অস্বীকার করেনি। তার পক্ষের উকিলও আদালতেও সে কথা অস্বীকার করলেন না। দীর্ঘদিন ধরে কেস চলল। সাক্ষ্য প্রমাণ ও পরিস্থিতির ভিত্তিতে পরিশেষে বিচারপতি রায় দিলেন। মৃত্যুদণ্ড অবশ্য হলো না, তবে বিচারপতি লঘুদণ্ডও দিলেন না। 20 বছরের কারাদণ্ড হলো। ভেতরে প্রবল ঝড় বইলেও রাজীব শান্তভাবে নিজের দণ্ডাদেশ শুনল। এরপর কত বছর কেটে গেছে। রাজেশ মাঝে মাঝে জেলে এসেছে বাবার সঙ্গে দেখা করতে।
দেখা হলেই রাজীব ছেলেকে প্রয়োজনীয় উপদেশ দিয়েছে। রাজেশ ছেলে খারাপ নয়, যোগ্যতার সঙ্গে ম্যাট্রিক পাশ করেছে, আইএ পাশ করেছে, ঠিক বয়সে যোগ দিয়েছে নিজের ব্যবসায়। এখন তার শরীরে যৌবনের জোয়ার। বলতে গেলে ছেলের দিকে তাকিয়েই রাজীব জেলের কঠোর পরিশ্রম হাসি মুখে সহ্য করে যাচ্ছে। এই পর্যন্ত বলে সেন সাহেব নিজের গল্প শেষ করলেন। দেবী দত্ত তন্ময় হয়ে শুনছিলেন এতক্ষণ। তার তন্ময়তা ভেঙে গেল। তিনি গা ঝাড়া দিয়ে বসলেন, বললেন, বিচিত্র জীবন বটে 323-এর। আশা করা যায় ভদ্রলোক জেল থেকে বেরিয়ে বেশ শান্তিতেই জীবন কাটাবেন। কিছুই বলা যায় না। ব্যাডস্টার মানুষের জীবনের শেষ দিন পর্যন্ত ফলো করে। 9টা বেজে গেছে, আপনি এবার নিজের কাজ সেরে নিন ডাক্তার। ওয়াল ক্লকের দিকে তাকিয়ে দেবী দত্ত বেরিয়ে গেলেন ঘর থেকে। সমস্ত করণীয় কাজ আধ ঘন্টার মধ্যেই শেষ হলো। 323-কে আনা হলো অফিস ঘরে। দীর্ঘ উন্নত দেহ, রং টকটকে ভরসা, এখন রোদে পুড়ে খানিকটা তামাটে হয়ে গিয়েছে। দৃষ্টি আকর্ষণ করার মতো মুখ, কপালে বলি রেখা। গায়ে এখন কয়েদির পোশাক অবশ্য নেই, আঁটো সাঁটো সিভিলিয়ান ড্রেস। সেন সাহেব 323-এর দিকে তাকিয়ে বললেন, আপনি আবার সামাজিক জীবনে ফিরে যাচ্ছেন। জেলের স্মৃতি আপনার মন থেকে কোনোদিনও মুছে যাবে না জানি। আমার কোনো ব্যবহার যদি আপনাকে বিশেষভাবে ব্যথিত করে থাকে, জানবেন তা নিতান্তই কর্তব্যের খাতিরে আমাকে করতে হয়েছে। আপনার ব্যবহার কোনোদিন আমাকে ক্ষুণ্ণ করেনি, বরং আপনি যে আমার খাতির যত্ন কিছুটা করেছেন তার প্রমাণ পুরনো জামা কাপড় আমার ভীষণ আঁট হয়েছে। আমি মোটা হয়ে গেছি। এই মুহূর্তে আপনার কোন কথা সবচেয়ে বেশি করে মনে হচ্ছে? এখন আমার মনে হচ্ছে জেল থেকে বেরিয়েই আমি যেন আবার ছেলেকে দেখতে পাই। আরও 2-4 কথা এবং অফিসিয়াল অনুশাসনের শেষ পর্ব অতিক্রম করবার পর 323-কে জেলের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। সেন্ট্রাল জেলের বাইরে লোকে লোকারণ্য। রাজেশ গেটের দিকে তাকিয়ে মোটরে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। চেহারায় রাজেশ সম্পূর্ণ বাপের প্রতিচ্ছবি। ওর পাশে দাঁড়িয়ে রয়েছেন ওর মামা দেবেনবাবু। দেবেনবাবু মিলের একজন পদস্থ কর্মচারী। বিয়ের পর বোনের সুপারিশে তিনি ওখানে চাকরি পেয়েছিলেন। রাজীব বাইরে আসতে রাজেশ ছুটে এসে প্রণাম করল তাকে। বাপ ছেলেকে জড়িয়ে ধরলেন। মিল আজ বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত কর্মচারী তাকে অভ্যর্থনা জানাতে এসেছে। সকলের অভিনন্দন গ্রহণ করে হাসি মুখে গাড়িতে গিয়ে বসলেন। মুখে হাসি থাকলেও আসলে মনের মধ্যে রাজীব হু হু করে কাঁদছিলেন। কান্নার ভারে তার মন কেন ভারাক্রান্ত তা তিনি নিজেই জানেন না। হয়তো প্রিয় অতি পরিচিত পৃথিবীতে ফিরে আসার আনন্দে তার হৃদয়াবেগ। বাড়ি ফিরে রাজীব প্রথমেই ড্রয়িং রুমে প্রবেশ করলেন। তাকালেন মেজু কাকার তৈলচিত্রের দিকে। আজ তিনি মেজু কাকার হাসির অর্থ খানিক বুঝতে পারলেন না। এটা কি বিদ্রুপের হাসি, নাকি শ্লেষ, ধিক্কার, নাকি প্রশ্রয়? কিসের হাসি কে জানে। রাজীব ছবির দিকে দৃষ্টি ফিরিয়ে রাজেশকে ডেকে মেজু কাকার ছবিটা তৎক্ষণাৎ সরিয়ে ফেলতে বললেন। রাজেশ বিস্মিত হলেও বাবার মুখের ওপর তার কথা বলার জো নেই। রাজীবের দিন 15 সময় লেগেছিল সহজ হতে। এরপর রাজেশ ও দেবেন তাকে বিশ্রাম নিতে বিদেশে ঘুরে আসার কথা বলতে রাজীব তাতে রাজি হলেন না, বরং বললেন, তোমরা বুঝতে পারছো না, এত বছর হাতুড়ি চালিয়ে আর কোদাল ঠেঙিয়ে কাটালাম, এখন হঠাৎ বিশ্রাম নিলে শরীরের অভ্যন্তরে গোলমাল দেখা দেবেই। আমি অ্যাক্টিভ থাকতে চাই। তোমার কথা অবশ্য হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। তাহলে তুমি নিয়মিত অফিস করতে আরম্ভ করো, অ্যাক্টিভ থাকবে। আমিও সেই কথাই ভেবেছি। তবে তুমি এই ফাঁকে যে সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে চাপাবে সেইটি হবে না। কোম্পানির ডিরেক্টর থাকবে তুমি, আমাকে 1000 টাকা খানেক অ্যাডভান্স দিলেই চলবে।
তুমি কি বলছো বাবা? আমি 4,000 টাকা অ্যালাউন্স নেব, আর তুমি মাত্র... কি হয়েছে তাতে? তাহলে ওই কথাই রইল, আমি কাল থেকে মিলে বেরোবো। পরের দিন রাজীব মিলে এলেন। আগে যে ঘরে বসতেন সেই ঘরে গিয়ে বসলেন। আগেকার মতো কোন নগরেই সমস্ত কিছু সীমাবদ্ধ নেই। এখন ডালহৌসিতে তাদের বিরাট অফিস, ওখান থেকে সমস্ত ব্যবসা অপারেট হয়। কোম্পানির তরুণ ডিরেক্টর রাজেশ ওখানেই বসে। স্থির হয়েছে রাজীব মিল পরিচালনা করবেন। তিনি প্রথমেই নরেন গুপ্তর অনুসন্ধান করেন। জানা গেল বছর 6 আগে অফিসে স্ট্রোক হয়ে গুপ্ত মারা গেছেন। এইখান থেকে রাজীবের কর্মজীবন আবার আরম্ভ হলো। বাঁধা ধরা ছকে তার বাঁধা জীবনযাত্রা। মিলে আসেন, সারাটা দুপুর কাজ কর্মে ব্যস্ত থাকেন, বাড়ি ফিরে যান বিকেলে। দেবেনবাবুর সঙ্গে টেনিস খেলেন খানিক, তারপর লাইব্রেরি ঘরে গিয়ে বসেন বই মুখে করে। ডিনারের টেবিলে দেখা হয় রাজেশের সঙ্গে। আগে কোনোদিনও বাড়ি ফিরতে পারে না রাজেশ। কাজ সেরে 8:30টার খাবার টেবিলে তাদের মধ্যে গল্পও হয়, আবার ব্যবসার কথাও হয়। তারপর দুজনের মধ্যে নানা বিষয় নিয়ে গল্প হয়। যে যার ঘরে আশ্রয় নেয় ঘুমের বাড়ি পাড়ি দেওয়ার জন্যে। এই তো জীবন। 1 মাসেই অবশ্য এই জীবনে রাজীব হাঁপিয়ে উঠলেন। শুধু যে হাঁপিয়ে উঠলেন তাই নয়, ওই সঙ্গে এক উৎকট বাসনা তার মনে বাসা বাঁধল। যৌবনে ইংল্যান্ড থেকে ফেরার পর একঘেয়েমির দরুন একাকিত্ব বোধ করেছিলেন তিনি। প্রয়োজন হয়ে পড়েছিল জীবন সঙ্গিনীর। এখনও এই প্রৌঢ়ত্বের সীমায় পৌঁছেও জীবনের একঘেয়েমি কাটানোর জন্যে একটি নারীর সান্নিধ্য তার পাবার খুব ইচ্ছে। একেবারে ব্যাকুল হয়ে উঠেছেন। কিন্তু একবার বিয়ে করে ঠকেছেন, তাই বিয়ে আর তিনি করবেন না। কিন্তু বিয়ে না করেও নারী সঙ্গ তো পাওয়াই যায়। নিজের স্ট্যান্ডার্ড থেকে না নেমে মনকে পরিতৃপ্ত করার সহস্র উপায় না থাক, গোটা কয়েক উপায় তো সবসময়ই আছে, বরং দায়িত্ব তাতে অনেক কম। নিজের মন স্থির করে ফেললেন রাজীব। ডিনার টেবিলে কথাটা রাজেশকে বললেন। না বললেও ক্ষতি ছিল না, তবু বলেই ফেললেন। একজন সেক্রেটারি না হলে আমার আর চলছে না। হৃদয়বাবুকে তোমার সেক্রেটারি হিসেবেই অ্যাপয়েন্ট করা হয়েছে বাবা। তিনি কি... আধবুড়ো লোকদের দেখি আর কোনো ফার্স্ট ওয়ার্ক হয়? আমি চটপটে ধরনের একটি মেস সেক্রেটারি প্রেফার করছি। ওহে দেবেন, কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দাও। দেবেনবাবু খাবার টেবিলে উপস্থিত ছিলেন। তিনি কিছু বলবার আগেই রাজেশ বলল, বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই, ওরকম একটি মেয়ে অফিসেই আছে। আমি মিস গাঙ্গুলির কথা বলছি মামা। সুপর্ণা গাঙ্গুলির কথা বলছো তো? মেয়েটি বেশ চটপটে, তাছাড়া ওকে স্পেয়ার করা যাবে। দেখতে কেমন এই জানবার উৎসুক থাকলেও রাজীব বাহ্যিক কোনো আগ্রহ প্রকাশ করলেন না। পরের দিন সুপর্ণাকে চাক্ষুষ দেখে তিনি খুশি হলেন। নিঃসন্দেহে মেয়েটি সুন্দরী, স্মার্ট। মনে মনে এই রকম লেডি সেক্রেটারি তো তিনি চেয়েছিলেন। সেই দিনই অন্যান্য স্টেনোটাইপিস্টদের মনে জ্বালা ধরিয়ে সুপর্ণা রাজীবের ঘরে তার জন্য নির্দিষ্ট চেয়ারে গিয়ে বসল। মনে প্রচুর ভয় ছিল, না জানি কত ঘোরালো কাজ যে তাকে করতে হবে। কার্যক্ষেত্রে তেমন ভয়ের কিছুই দেখা গেল না। সারাটা দিন বরং সুপর্ণা বসেই রইল। রাজীব তার সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা বলেছেন, কোনো কাজের কথা নয়, গাল গল্পই বলা চলে। সুপর্ণা বিস্মিত হয়ে শুনেছে, প্রয়োজন বোধে উত্তর দিয়েছে 2-4টে। তবে একটা জিনিস তাকে সারাটা দুপুর অস্বস্তির মধ্যে রেখেছে। রাজীব মজুমদারের চোখ, তার 2টি তীক্ষ্ণ চোখ সর্বক্ষণ যেন সুপর্ণাকে লেহন করছে। 4টের সময় রাজীব অফিস থেকে বেরোল। যাওয়ার সময় বলে গেলেন, তোমার ছুটি। সুপর্ণা ছুটি হবার 1 ঘন্টা আগে আজ অফিস থেকে বেরোল। সুবীর ঘড়ির দিকে তাকালো। 5টা বাজতে কয়েক মিনিট তখনও দেরি আছে। আর মোড়া ভেঙে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মিনিট 20 আগে মিলে একবার রাউন্ড দিয়ে এসেছে। আজ যেন একটু বেশি ক্লান্ত লাগছে তাকে।
টাই নটটা ঠিক করে নিয়ে হ্যাঙ্গার থেকে কোট খুলে পরে নিল। এখনও নিশ্চয়ই অফিস থেকে বেরোতে পারেনি সুপর্ণা। আজ তার আগে গিয়েই দাঁড়িয়ে থাকবে। ঘর থেকে বেরোবার আগে ঝনঝন শব্দে টেলিফোন বেজে উঠল। বিরক্ত মনে টেবিলের কাছে এসে সুবীর রিসিভার তুলে নিল। এই সমস্ত উটকো ঝামেলা ভীষণ বিশ্রী লাগে তার। হ্যালো, রাজেশ মজুমদার স্পিকিং। ব্যানার্জি কথা বলছেন? হ্যাঁ স্যার। আপনাকে এক্ষুনি একবার হেড অফিসে আসতে হবে। কোনো অসুবিধা হবে কি? হ্যাঁ, অসুবিধা বিলক্ষণ হবে, কিন্তু সেই কথা সুবীর প্রকাশ করতে পারে না। বিরস মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ধন্যবাদ। লাইন কেটে গেল। বিরক্ত মনে সুবীর গাড়িতে এসে বসল। কোথায় সারাটা সন্ধ্যা সুপর্ণাকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবে, তা নয় নতুন কাজের খচাখচির মধ্যে গিয়ে পড়তে হবে। উফ! কি হলো, গল্পটা শেষ হয়ে গেল নাকি? না না, তবে প্রথম পর্ব অবশ্যই শেষ হয়েছে এবং আগামীকাল আসছে অন্তিম পর্ব। আচ্ছা, এই রাজীব মজুমদারের সেক্রেটারি সুপর্ণার সঙ্গে সুবীর ব্যানার্জির কি সম্পর্ক জানতে ইচ্ছে করছে তো। আচ্ছা, সুবীর ব্যানার্জিকে হেড অফিসে রাজেশ কেনই বা ডাকলো? আর রাজীব মজুমদার যেটা করতে চলেছেন সেটা কি সে একই ভুল যেটা 20 বছর আগে তিনি করেছিলেন? তার চরিত্রের মধ্যে কি আপনি কিছু পরিবর্তন লক্ষ্য করছেন? শুনতে পাবেন সবই আগামী পর্বে, অর্থাৎ অন্তিম পর্ব আসছে আগামীকাল, অর্থাৎ সোমবার রাত 8:30টায়। ন্যারেশন এবং দেবীপ্রসাদের চরিত্রে শুভঙ্কর, সেন সাহেবের চরিত্রে সৌরভ সাহা, রাজীবের চরিত্রে আসঞ্জন, বাসবের চরিত্রে শুভদেব নাথ, রাজীবের মেজ কাকা এবং ট্রানজিস্টার বিক্রেতা শুভম, মিস্টার ব্রাউন এবং নির্মলা প্রদীপ্ত, নরেন গুপ্ত, দেবাঞ্জন, উৎপল এবং কল্যাণ সেনের চরিত্রে হ্যাপি, সনাতন, লালু এবং এনায়েতের চরিত্রে বিপুল, রণেশ, স্নেহাত্রী, প্রতিমা, বর্ণিশা, রনু চৌধুরী এবং যতীন, সৌমিক দাস, সুমিত ভদ্র এবং রাজেশ, রিতম, ডক্টর মিত্র এবং দেবিনবাবু, পার্থ, ইন্সপেক্টর এবং সুবীর ব্যানার্জি, অভিক, সুপর্ণ এবং সোমার চরিত্রে বর্ণালী, মিস্টার সমন্ত দীপম, শৈবাল, অতনু। ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল। স্ক্রিপ্টেড বাই স্নেহা এবং বর্ষা। গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।